ওকে ঠিক আছে, সাদ ভাই কই? সাদ ভাই তো চলে গেল। আচ্ছা আমরা হচ্ছে এখন পড়াশোনা শুরু করি, তার আগে আমার ফোনটাকে একটু চার্জে দিয়ে নিই। জীবন একটা বেদনা, কত ঝামেলা একসাথে, হাই রে জ্বালা। দাঁড়াও, চলো ম্যাথ ম্যাথ ম্যাথ, আসো আসো আসো। এই যে এটাই পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষায় কিন্তু এটাই আসবে। কোয়েশ্চেন পড়ো, দেখো কি বলছে। তোমাকে একটা তাপগতীয় প্রক্রিয়ার গ্রাফ দেওয়া আছে। প্রথমে এ পয়েন্ট আছে, দেন হচ্ছে বি পয়েন্ট, দেন হচ্ছে সি পয়েন্ট, দেন হচ্ছে ডি পয়েন্ট। এই এ বি সি ডি এগুলা কি? এগুলা হচ্ছে এক একটা তাপীয় অবস্থা। এ হচ্ছে একটা তাপীয় অবস্থা, বি একটা, সি একটা, ডি আর একটা। এ থেকে বি এটা কি? এটা হচ্ছে একটা তাপগতীয় প্রক্রিয়া। আমরা একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় যাই একটা নির্দিষ্ট তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে। দেন বি থেকে সি, এটা আরেকটা তাপগতীয় প্রক্রিয়া, বা আমি যদি তোমাদের একটু মার্ক করে দেখাই, এ থেকে বি একটা তাপগতীয় প্রক্রিয়া, বি থেকে সি একটা তাপগতীয় প্রক্রিয়া, আবার এই যে এ থেকে সরাসরি সি, এটা আর একটা তাপগতীয় প্রক্রিয়া, সি থেকে ডি একটা তাপগতীয় প্রক্রিয়া, ডি থেকে এ আর একটা তাপগতীয় প্রক্রিয়া। তো তোমাকে বিভিন্ন তাপীয় অবস্থা এবং তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে গ্রাফের মধ্যে দিয়ে দিছে, এবং গ্রাফের পি ভার্সেস ভি এর যে গ্রাফটা, এই প্রক্রিয়াগুলো সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে কোয়েশ্চেনে। এখন তোমাকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিছে। প্রথমে একটু কোয়েশ্চেনগুলো ইনফরমেশনগুলো পড়ো। বলছে এবিসি পথে গৃহীত তাপ 500 জুল এবং কৃত কাজ হচ্ছে 200 জুল। এবিসি পথ কোনটা? এবিসি পথ হচ্ছে এটাই, যে এ থেকে বি, দেন বি থেকে সি। এই পুরা পথে গৃহীত তাপ শক্তি মানে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে 500 জুল, এবং কৃত কাজ হচ্ছে 200 জুল। কৃত কাজ পজিটিভ মানে কি? মানে সিস্টেম নিজে কাজ করছে। প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? কি? এই যে এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তাহলে দেখো তোমাকে ইনফরমেশন দিয়ে দিছে হচ্ছে এ বি সি পথের, ইনফরমেশন বের করতে বলছে এসি পথের। এখন ভাই এটা কি বের করা সম্ভব? অবশ্যই বের করা সম্ভব। এর জন্যই গ্রাফিক্যাল অ্যানালাইসিস জানা লাগবে, কিভাবে গ্রাফ অ্যাপ্রোচ নেওয়া লাগে সেটা তোমার জানা থাকা লাগবে থার্মোডাইনামিক্সে। তাহলে এইসব কোয়েশ্চেন সলভ করে আসতে পারবা। জাস্ট 2 লাইনের ম্যাথ, যদি জানা না থাকে তাহলে অনেক কঠিন, যদি জানা থাকে তাহলে জন্মের সহজ। আসো তাহলে আমরা যেটা করব, প্রথমে আমাদের যেই পথের ইনফরমেশন দেওয়া আছে সেই পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আসেন আমরা যদি এবিসি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করি। কোন পথে? এ বি সি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করে পাই। বলো আমি লিখতে পারি এবিসি পথে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস এবিসি পথে কৃত কাজ। কেন লিখতে পারেন ভাইয়া? এটাই তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে দেখেন আমি যদি এবিসি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করি, লেখা যায় এবিসি পথে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস এবিসি পথে কৃত কাজ। লেখা যায় না? লেখা যায়। এর মধ্যে দুইটা ইনফরমেশন তোমাকে দিয়েই দেওয়া হয়েছে। তাপ শক্তির পরিবর্তন দেওয়া আছে কত? গৃহীত তাপ শক্তি 500 জুল। ওকে, এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেওয়া নাই, সেটা আমরা বের করব। আর এবিসি পথে কৃত কাজ তোমাকে দিয়ে দিছে কত? 200 জুল। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবিসি ইজ ইকুয়ালস টু 300 জুল। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যখন এ থেকে সিতে গিয়ে পৌঁছাবা, এই যে তুমি এ থেকে প্রথমে বিতে গেছো, দেন কি করছো? সিতে গেছো, এখান থেকে এখানে গেছো, দেন এখান থেকে এখানে গেছো, এই পুরা পথে অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। তো যখন আমরা এবিসি পথে এ থেকে সিতে গিয়ে পৌঁছাবো, তখন অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাবে। এখন এই পথে তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমাকে বের করতে বলে নাই, আমাকে বলছে এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে। এটা কেমনে বের করব? ইন্টারেস্টিংলি এবিসি পথে আর এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হবে। তো তোমার অ্যান্সারটা কি হবে? তোমার অ্যান্সার হবে হচ্ছে, লেখো ডেল ইউ এসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এবিসি ইজ ইকুয়ালস টু 300 জুল। এটাই তোমার অ্যান্সার। শেষ। কি বলেন ভাইয়া, এটা কেমনে অ্যান্সার হইলো? কোনো ম্যাথ ট্যাথ কিছু করা লাগবে না? না। কেন সমান হইলো ভাই এই দুইটা পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি কি পথের উপর নির্ভর করে? তুমি কোন পথে যাচ্ছ, কোন পথে প্রক্রিয়া চালাচ্ছ, তার উপর কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে? না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেবলমাত্র প্রক্রিয়ার শুরুর তাপীয় অবস্থা এবং প্রক্রিয়ার শেষের তাপীয় অবস্থার উপর নির্ভর করে। আরও যদি ক্লিয়ারলি বলি, প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের টেম্পারেচার কত ছিল এবং প্রক্রিয়ার শেষে সিস্টেমের টেম্পারেচার কত, কেবলমাত্র এইটার উপরেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা কি ছিল? ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 NR ডেল টি।
ওকে, সো তুমি এবিসি পথে যাও বা এসি পথে যাও, যেই পথেই যাও না কেন, গ্যাসের মোল সংখ্যা তো সমানই। একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপরেই তো তুমি তাপগতীয় প্রক্রিয়া চালাইছো, এবং তার ডিগ্রি অফ ফ্রিডমও কি সেম। তার মানে প্রথম পার্টটা দুইটা পথেই সিমিলার। এবার তুমি দেখো ডেলটির মান কি দুইটা পথে সেম কিনা, অবশ্যই সেম। তুমি যখন এ থেকে বি হয়ে সিতে গেছো তখন তাপমাত্রার পরিবর্তন কত? তখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। সি পয়েন্টের টেম্পারেচার কত? টিসি। এ পয়েন্টের টেম্পারেচার কত? টিএ। তাহলে আমি এবিসি পথে যদি এ থেকে সিতে যাই তাপমাত্রার পরিবর্তন কত হবে? টিসি মাইনাস টিএ। সিমিলারলি আমি যদি এসি পথে এ থেকে সিতে যাই তখনও তাপমাত্রার পরিবর্তন কত হবে? তখনও তাপমাত্রার পরিবর্তন হবে টিসি মাইনাস টিএ। বুঝছো? সো যেহেতু দুইটা পথেই তাপমাত্রার পরিবর্তন সমান, অবশ্যই দুইটা পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? সমানই হবে। আমাদের এবিসি পথের ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন ব্যবহার করে আমরা এবিসি পথে এ থেকে সিতে গেলে অভ্যন্তরীণ শক্তি কতটুকু বৃদ্ধি পায় সেটা বের করে ফেলছি, এবং এইটা হবে এসি পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। কারণ এবিসি পথেও আমরা শুরুতে এতে ছিলাম, ফাইনালি সিতে গেছি, শুরুর টেম্পারেচার টিএ ছিল, ফাইনাল টেম্পারেচার টিসি ছিল। শুধুমাত্র এসি পথেও আমরা শুরুতে এতে ছিলাম, ফাইনালি সিতেই গেছি, শুরুর টেম্পারেচার টিএ ছিল, ফাইনাল টেম্পারেচার টিসি ছিল। সো দুইটা পথেই তাপমাত্রার পরিবর্তন যদি সমান হয় অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? সমানই হবে। তাহলে চাইলে এটা একটু নোট করে রাখতে পারো যে দুটি পথে তাপমাত্রার পরিবর্তন বা টেম্পারেচারের চেঞ্জ যদি সেম হয়, কি হয়? টেম্পারেচারের চেঞ্জ যদি সেম হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? ডেল ইউ সেম হবে। ওকে, ঠিক এই কারণেই এবিসি পথে আর এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান, কারণ এসি পথে তাপমাত্রার পরিবর্তন যা, এবিসি পথেও তাপমাত্রার পরিবর্তন হুবহু সেম। ক্লিয়ার গাইস? গুড। নেক্সট ম্যাথ আসো, কি বলছে? ডিএ পথে গৃহীত না, এটা কৃত কাজ হবে। কি? ডিএ পথে কৃত কাজ যদি -100 জুল হয় তাহলে সিডিএ পথে কিউ এর মান কত বা ডেল কিউ এর মান কত? জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমাকে বলছে এই যে ডিএ, তুমি যখন ডি থেকে এতে আসছো এই প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে -100 জুল। আচ্ছা মাইনাস কেন? স্বাভাবিক, তুমি যখন ডি থেকে এতে আসছো আয়তন হ্রাস পাইছে না। ডি পথের ভলিউম কোনটা? এই যে ডি পয়েন্টের ভলিউম হচ্ছে এইটা। এ পয়েন্টে যখন আসছো তখন সিস্টেমের ভলিউম কত? এত। আয়তন কি হ্রাস পাইছে না? সিস্টেম সংকুচিত হয়েছে। সিস্টেম কখন সংকুচিত হয়? যখন আমরা বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করি, এবং তখন কৃত কাজ কি হয়? নেগেটিভ হয়। এর জন্য ডিএ পথে কৃত কাজটা হচ্ছে নেগেটিভ। সেটা তোমাকে দেওয়া আছে কত? -100 জুল। প্রশ্ন হচ্ছে সিডিএ পথে, সিডিএ কোনটা? সিডিএ হচ্ছে এটাই যে সি থেকে ডি, ডি থেকে এ, এই পুরা পথে তাপ শক্তির পরিবর্তন তোমার বের করা লাগবে। কেমনে বের করবা? আসো আমরা একটা কাজ করি, সিডিএ পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করি। ওকে, কি করব? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে, বা থার্মোডি। কোন পথে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করব সিডিএ পথে। তাহলে আমি লিখতে পারি ডেল কিউ সিডিএ, সিডিএ পথে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু ডেল ইউ সিডিএ প্লাস ডেল ডাব্লিউ সিডিএ। ওকে, মানে সিডিএ পথে তাপ শক্তির পরিবর্তন হবে সিডিএ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস সিডিএ পথে কৃত কাজ। সহজ একদম। এখন আমার বের করা লাগবে হচ্ছে এইটা, সিডিএ পথে তাপ শক্তির পরিবর্তন। তার মানে আমার অবশ্যই এই মান এবং এই মান জানা থাকা লাগবে। এই দুটো না জানলে আমি কেমনে বের করব? এখন এই দুইটার মান তুমি কিভাবে বের করবা? দেখো, বের করার ওয়ে আছে। তুমি কি এ থেকে সিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানো? একটু আগে বের করে আসছো। আমরা যখন এ থেকে সিতে গেছি অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাইছে। তাহলে এ থেকে সিতে গেলে অভ্যন্তরীণ শক্তি যদি 300 জুল বাড়ে, যখন আমি সি থেকে এতে আবার ব্যাক করব, যেই পথেই ব্যাক করি না কেন, কি হবে? অভ্যন্তরীণ শক্তি 300 জুল হ্রাস পাবে। খুবই সিম্পল। ধরো এ পয়েন্টে অভ্যন্তরীণ শক্তি ছিল 100 জুল। কত? 100 জুল। ওকে, আমরা যখন এ থেকে সিতে গেছি অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাইছে, মানে কি 400 জুল হয়েছে। তো যখন আমি আবার সি থেকে এতে ব্যাক করব, অভ্যন্তরীণ শক্তি কি 300 জুল হ্রাস পাবে না? অবশ্যই হ্রাস পাবে, যেই পথেই ব্যাক করো না কেন। কারণ অভ্যন্তরীণ শক্তি পথের উপর নির্ভর করে না,
তাপ শক্তির পরিবর্তন, কৃতকাজ, এগুলো পথের উপর নির্ভর করে, আগে আমরা পরে আসছিলাম। বাট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র তাপীয় অবস্থার উপর নির্ভর করে। তুমি শুরুতে কোন তাপীয় অবস্থায় ছিলা এবং শেষে কোন তাপীয় অবস্থায় আসছো, সেটা টেম্পারেচার কত, সেই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। বা তুমি এভাবেও চেক করতে পারো, যখন তুমি এ থেকে সিতে গেছো তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউএসি, যেই পথে যাও না কেন, ডফ বাই টু এন আর তাপমাত্রার পরিবর্তন। যখন আমি এ থেকে সিতে গেলাম তখন ফাইনাল টেম্পারেচার হচ্ছে টিসি, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে টিএ, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে টিসি মাইনাস টি। আর যখন আমি সি থেকে এতে ব্যাক করব সি এ পথে বা এই পথে, যেই পথে আসি না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো আর পথের উপর ডিপেন্ডেন্ট না, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? ডপ বাই টু ইন্টু এন আর ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। যখন আমি সি থেকে এতে ব্যাক করতেছি, ফাইনাল অবস্থা কোনটা? সি না, ফাইনাল অবস্থা হচ্ছে এ। তাহলে এ পয়েন্টের টেম্পারেচার হচ্ছে তখন ফাইনাল টেম্পারেচার এবং সি পয়েন্টের টেম্পারেচার হচ্ছে তখন ইনিশিয়াল টেম্পারেচার। দেখো তো দুইটার মধ্যে সম্পর্ক কি? একটাকে -1 দিয়ে গুণ করে দাও আর একটা পেয়ে যাবা। তাহলে এইটার মান যদি +300 হয়, যেটা আমরা একটু আগে বের করে আসলাম, এটার মান কত হবে? অবশ্যই -300 হবে। বুঝছেন? তো যখন আমরা এ থেকে সিতে গেছি, যেই পথেই যাই না কেন, অভ্যন্তরীণ শক্তি 300 জুল বাড়ছে। তার মানে যখন আমরা আবার সি থেকে এতে ব্যাক করব, যেই পথেই ব্যাক করি না কেন, অভ্যন্তরীণ শক্তি 300 জুল হ্রাস পাবে। তাহলে এই সি ডি এ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? -300 জুল। কত? -300 জুল। ওকে, এবার সি ডি এ পথে কৃতকাজ কেমনে বের করবা? দেখো, সি ডি এ পথকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিডি, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ডিএ। তাহলে সি থেকে ডি পর্যন্ত আসতে আমাদের একটা কাজ করা লাগছে, সেটা ধরো ডেল ডাব্লিউ সিডি। ওকে, আবার ডি থেকে এ পর্যন্ত আসতে আমাদের একটা কাজ করা লাগছে, সেটা হচ্ছে ডেল ডাব্লিউ ডি এ। এই পুরা পথে কৃত কাজ কত হবে? দুইটার যোগফল। কেন ভাইয়া দুইটার যোগফল হবে? কাজ কি রাশি? স্কেলার রাশি। তাহলে তুমি সিডি পথে কৃত কাজ জানো, ডিএ পথে কৃত কাজ জানো, টোটাল কৃত কাজ কি হবে? সিম্পলি দুইটার যোগফল। তার মানে সিডিএ পথে কৃত কাজ হচ্ছে ডিএ পথে কৃত কাজ, সরি সিডি পথে কৃত কাজ প্লাস ডিএ পথে কৃত কাজ। ওকে, এখন জাস্ট এই দুটো মান বসাই দিলেই কিন্তু ম্যাথ সলভড। এখন ভাইয়া এই মান কি কোয়েশ্চেনে দেওয়া আছে? একটা দেওয়া আছে। দেখো, ডিএ পথে কৃত কাজ তোমাকে দিয়ে দিছে -100 জুল, বাট সিডি পথে কৃত কাজ প্রশ্নে দেওয়া নাই। কেন দেওয়া থাকবে? সিডি পথে কৃত কাজ তো শূন্য হবে। কি বলেন ভাইয়া, সিডি পথে কৃত কাজ শূন্য? হ্যাঁ, সিডি কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। এটা তো ভি রে বাবা, এটা কি? ভি। দেখো, সি থেকে যখন আমরা ডিতে আসছি, আমার কি সিস্টেমের আয়তন চেঞ্জ হয়েছে? না, সিস্টেমের আয়তন তো চেঞ্জ হয় নাই, সেম ভলিউম আছে সিস্টেমের। তাহলে যদি সিস্টেমের আয়তন চেঞ্জ না হয়, কৃতকাজ কত হবে? শূন্য। কৃতকাজের ফর্মুলা কি ছিল? পি ডেল ভি। কৃতকাজ এখানে তখনই হবে যখন সিস্টেমের ভলিউম বা আয়তন চেঞ্জ হবে। যদি একটা প্রক্রিয়ায় বা কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন চেঞ্জই না হয়, কৃতকাজ কত? শূন্য। সো যখন আমরা সি থেকে ডিতে আসছি, সি পয়েন্টেও সিস্টেমের আয়তন যা, ডি পয়েন্টেও সিস্টেমের আয়তন তাই, এবং এই পুরা পথে আয়তন চেঞ্জই হয় নাই, তার মানে অবশ্যই কৃতকাজ কত হবে? কৃতকাজ শূন্য হবে। ক্লিয়ার গাইস? গুড। তার মানে এখানে কৃতকাজ শূন্য এবং ডি এ পথে কৃতকাজ দেওয়া আছে কত? -100। তার মানে অ্যান্সার আসবে -400 জুল। বুঝছো? সো এখান থেকে আমরা বলতে পারি, যখন আমরা সি ডি এ পথে আসব, তখন সিস্টেম থেকে 400 জুল তাপ শক্তি বের হয়ে যাবে। ডেল কিউ এর মান মাইনাস মানে কি? সিস্টেম তাপ শক্তি হারাই ফেলছে। আর ডেল কিউ এর মান যদি প্লাস হইতো, তার মানে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে। সো এখান থেকে আমরা বলতে পারি সিডিএ প্রক্রিয়ায় কি হবে? সিডিএ প্রক্রিয়ায় সিস্টেম 400 জুল তাপ শক্তি হারিয়ে ফেলবে বা বের করে দিবে। সিস্টেম 400 জুল তাপ শক্তি হারিয়ে ফেলবে। ঠিক আছে, তাপ শক্তি হারিয়ে ফেলবে। বুঝতে পেরেছো? একদম সহজ। পারবো গাইস? কোনো কনফিউশন নাই? শিওর? ভেরি গুড। এই টাইপের কোয়েশ্চেন আসলে কিন্তু পারা লাগবে। হ্যাঁ, গ্রাফ দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, একদম সহজ। গ্রাফিক্যাল অ্যানালাইসিস খুবই সহজ, একটা বার বুঝে গেলে, গ্রাফ ধরতে পারলে এইসব ম্যাথ সলভ করা বাচ্চা পোলাপানের কাজ। ওকে, আসেন নেক্সট ম্যাথ, আরও একটা গ্রাফের ম্যাথ। কি বলেছে দেখো তো? অনেকটা সিমিলার বলেছে কি, আসো। বলছে আই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি ইউআই 100 জুল, বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি ইউবি 200 জুল। আই এ এফ পথে তাপ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে কিউ কিউ কিউ।
QIAF প্লাস 500 জুল, ওকে। AF পথেকৃত কাজ WAF প্লাস 200 জুল, IB পথেকৃত কাজ WIB প্লাস 50 জুল, BF পথেকৃত কাজ WBF প্লাস 100 জুল। তাহলে BF পথে এবং IB পথে তাপ শক্তির পরিবর্তনের অনুপাত নির্ণয় করো। তো প্রশ্ন দেখে মাথাটা ঘুরাচ্ছে। আচ্ছা, আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। বেশ কয়েকটা তাপগতীয় প্রক্রিয়া এবং তাপগতীয় অবস্থা আমাদের গ্রাফের মধ্যে দিয়ে দিছে। এটা হচ্ছে P বনাম V এর গ্রাফ। এটা Q কেন, এটা V হবে, ঠিক আছে? তাহলে আসেন, প্রথমত এইটা হচ্ছে একটা তাপীয় অবস্থা I, এটা হচ্ছে আর একটা তাপীয় অবস্থা A, এইটা হচ্ছে আর একটা তাপীয় অবস্থা B, এবং এইটা হচ্ছে আর একটা তাপীয় অবস্থা F। এখন প্রশ্নে বলছে কি, I বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি UI হচ্ছে 200 জুল। তার মানে এই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি আমাদের জানা আছে। আমরা একটু নোট ডাউন করি, হ্যাঁ, প্রশ্ন যেগুলো দেওয়া আছে। প্রথমত আমাদের বলছে I পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি UI হচ্ছে কত, 100 জুল। দেন দেখো B পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি তোমাকে দিয়ে দিছে। B পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি কত, 200 জুল। UB কত, 200 জুল, ওকে। দেন IAF পথে তাপ শক্তির পরিবর্তন দেওয়া আছে কত, প্লাস 500 জুল। IAF মানে হচ্ছে যে I থেকে A, A থেকে F, এই পুরা পথটা। কোন পথ? I থেকে A, A থেকে F, এই পুরা পথে তাপ শক্তির পরিবর্তন হচ্ছে প্লাস 500। তবে সিস্টেমকে যদি তুমি এই তাপগতীয় প্রক্রিয়ার আন্ডারে রান করো, বা সিস্টেমের উপর যদি তুমি এই পুরা তাপগতীয় প্রক্রিয়াটা চালাও, সিস্টেম পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি গ্রহণ করবে। তাহলে আসেন, আমাদের IAF পথে তাপ শক্তির পরিবর্তন ডেল কিউ IAF, এটা হচ্ছে প্লাস 500 জুল, ওকে, গুড। দেন বলছে এফ পথে কৃত কাজ। এফ কোনটা? এই যে এ থেকে এফ, এই পথে কৃত কাজ তোমাকে দিয়ে দিছে কত, প্লাস 200 জুল। তার মানে ডেল ডাব্লিউ এ এফ হচ্ছে প্লাস 200 জুল। আবার কি দিছে? আবার দিছে আইবি পথেকৃত কাজে, যে আই থেকে আমরা বিতে গেছি সেই পথেকৃত কাজও দেওয়া আছে। বলো আইবি পথেকৃত কাজ কত দেওয়া আছে? অনেক ইনফরমেশন। আইবি পথেকৃত কাজ দেওয়া আছে হচ্ছে প্লাস 50 জুল। আর কিছু দেওয়া আছে? বিএফ পথেকৃত কাজও দেওয়া আছে। ও মাই গড, ডেল ডাব্লিউ বিএফ কত দেওয়া আছে? প্লাস 100 জুল। এবার প্রশ্নে জিজ্ঞাসা করছে, এই যে আইবি আর এই যে বিএফ, এই দুইটা পথে তাপ শক্তির পরিবর্তনের অনুপাত নির্ণয় করো। যখন সিস্টেম আই থেকে বিতে যাবে তখন সিস্টেমে একটা তাপ শক্তির পরিবর্তন আসবে। সিমিলারলি যখন সিস্টেম আবার বি থেকে এফে যাবে তখনও সিস্টেমে একটা তাপ শক্তির পরিবর্তন আসবে। এই দুইটার রেশিও হচ্ছে তোমাকে বের করতে বলছে। কেমনে বের করবা? একটু বুদ্ধি খাটাইতে হবে। কিভাবে বুদ্ধি খাটানো যাইতে পারে আসেন আমরা একটু চিন্তা করি। প্রথমে দেখি আমাদের কি কি ডেটা দেওয়া আছে, এখান থেকে আসলে আমরা কি কি বের করতে পারি। যেমন আইবি পথে তাপ শক্তির পরিবর্তন তুমি খুব ইজিলি বের করতে পারবা। কিভাবে? খেয়াল করো, তোমাকে আই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে, তোমাকে বি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে। তাহলে আই থেকে যখন আমরা বিতে যাব তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? লেখেন আইবি প্রসেসে। কোন প্রসেস? আইবি প্রসেসে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে বলো? বি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি মাইনাস আই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি। আমরা শুরুতে আইয়ে ছিলাম, পরবর্তীতে বিতে গেছি, তাহলে আই থেকে যখন বিতে যাব তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? বি পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি মাইনাস আই পয়েন্টের অভ্যন্তরীণ শক্তি। যদি আমরা একটু বসাই তাহলে আসবে হচ্ছে 200 মাইনাস 100 মানে হচ্ছে 100 জুল। ওকে, আইবি পথে কৃত কাজ দেওয়া আছে না? এই যে দেওয়া আছে, সেটা কত? প্লাস 50 জুল। আইবি পথে কৃত কাজ হচ্ছে প্লাস 50 জুল। তাহলে আইবি পথে তাপ শক্তির পরিবর্তন কেমনে বের করবা? তুমি আইবি পথে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করো, তাইলেই তো হয়ে যায়। তাহলে আসেন আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট ল অ্যাপ্লাই করব। কোন পথে? আইবি পথে। ওকে, যদি করি কি লেখা যায়? আইবি পথে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু আইবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস আইবি পথে কৃত কাজ। আইবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 100। আইবি পথে কৃত কাজ কত? 50। তাহলে আইবি পথে তাপ শক্তির পরিবর্তন কত হবে? 150। শেষ, 150 জুল। কঠিন না, জাস্ট একটু কেয়ারফুলি ডিল করা লাগবে। ওকে, সিমিলারলি তোমার বের করতে হবে হচ্ছে বিএফ পথে তাপ শক্তির পরিবর্তন। এইটা কেমনে বের করবা? এটার জন্য আবার একটু বুদ্ধি খাটাইতে হবে। বিএফ পথের তুমি কি কি জানো? দেখো, বিএফ পথের তোমার আইডিয়া আছে হচ্ছে কৃত কাজের ব্যাপারে।
এটার কৃতকাজ আমরা জানি, এটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আমরা জানি না? যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমাদের জানা থাকতো আমরা কিন্তু সরাসরি এটারও তাপ শক্তির পরিবর্তন বের করে ফেলতে পারতাম। তাহলে এখন কেমনে কাজ করব? দেখেন একটু বুদ্ধি কাটাই আমরা IAF পথ কোনটা, এই যে IAF, আসো দেখো এই যে I থেকে A থেকে F, এই পুরা পথে তাপ শক্তির পরিবর্তন জানি +500 জুল। I থেকে A থেকে যদি আমি F এ যাই, এই পুরা পথে তাপ শক্তি কি হবে? 500 জুল পরিমাণ বৃদ্ধি পাবে। আর আমরা কি জানি? আর আমরা জানি হচ্ছে AF পথে কৃতকাজ। সো আমরা যেটা করব, এই IAF পুরা প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করব। এখান থেকে আমরা এই BF পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করে ফেলতে পারবো। দেন হচ্ছে সেখান থেকে BF পথে তাপ শক্তির পরিবর্তন বের করতে পারবো। তখন দুইটা জিনিসকে কম্পেয়ার করা যাবে। হালকা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, মোটেও কমপ্লেক্স না। প্রত্যেকটা বার আপনাকে এরকম কিছু একটাই দিবে। গ নাম্বারে হচ্ছে এমন কিছু দিবে যেটা তুমি সরাসরি সলভ করতে পারবা। ঘ নাম্বারে এমন কিছু দিবে যেটার ইনফরমেশন কোয়েশ্চেনে সরাসরি দেওয়া নাই। যেই প্রক্রিয়ার ইনফরমেশন তোমার দরকার সেটা দেওয়া নাই, অন্য একটা প্রক্রিয়ার ইনফরমেশন দেওয়া আছে। সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত প্রক্রিয়ার ইনফরমেশন বের করে আনতে হবে, এক্সট্র্যাক্ট করে আনতে হবে, দেন সেটা ব্যবহার করে তোমার রেজাল্ট বের করতে হবে। ওকে, সো সিমিলারলি আমাদের দরকার ছিল হচ্ছে BF প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বাট সেটা কোয়েশ্চেনে সরাসরি দেওয়া নাই, বাট আমাদের কোয়েশ্চেন ইনফরমেশন দেওয়া আছে IAF এর ব্যাপারে। তাহলে আমরা IAF এর ইনফরমেশন ব্যবহার করে BF এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করব, সেখান থেকে BF প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন বের করব। তাহলে আসেন আমরা যাব হচ্ছে এখন IAF প্রসেসে। কোন প্রসেস? IAF প্রসেস। এখানে যদি আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করি, দেখো লেখা যায় কিনা, IAF প্রসেসে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু IAF প্রসেসে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস IAF প্রসেসে কৃতকাজ। ওকে, IAF প্রসেসে তাপ শক্তির পরিবর্তন কত? কোয়েশ্চেনে দেওয়া আছে 500 জুল। কত? 500 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটাই তো বের করবো, এটা তো দেওয়া থাকবে না, সেটা আমরা বের করব। রেখে দাও ΔUIAF। আচ্ছা, ΔWIAF কত হবে? IAF পথে কৃতকাজ কত হবে? এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে IA আর একটা হচ্ছে AF। আমার লাগবে কি পুরা প্রসেসটাই কৃতকাজ। তাহলে আমি একটা কাজ করি, এই প্রসেসে কৃতকাজ বের করি, এই প্রসেসে কৃতকাজ বের করি, দুটাকে যোগ করে দিই, তাইলেই হচ্ছে পুরা প্রসেসটার কৃতকাজ আমি পেয়ে যাব। তাইলে আসেন এটাকে যদি আমরা একটু ভাঙাই লিখি আগের ম্যাথের মতোই, ΔWIA প্লাস ΔWAF। ওকে, এখন জাস্ট একটু মান বসাও। এটা হচ্ছে 500, ΔUIAF তুমি বের করবা, ΔWIA কত হবে? দেখো তো এই যে I থেকে A, এটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। এ পয়েন্টে ভলিউম যা ছিল সিস্টেমের, এই যে এই পয়েন্টে ভলিউম যা, এই পয়েন্টেও ভলিউম কি তাই, এবং পুরো প্রসেস জুড়ে দেখো সিস্টেমের আয়তন চেঞ্জই হয় নাই। তাহলে যদি সিস্টেমের আয়তনে কোনো পরিবর্তন না আসে, কৃতকাজ কত হবে? 0 হবে। তার মানে IA প্রক্রিয়ায় কৃতকাজ কত? 0। AF প্রক্রিয়ায় কৃতকাজ কত? কোয়েশ্চেনেই দেওয়া আছে। এই যে AF প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে +200 জুল। বসায় দাও কত? +200। সো এখান থেকে হচ্ছে তুমি IAF প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে যাবা। এই পাশে আছে 500, ওই পাশে আছে 200। তার মানে IAF প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 500 - 200 মানে হচ্ছে 300 জুল। বুঝছো? সহজ। কত? 300 জুল। খুবই খুবই সহজ। এখন এটা বের করা তো আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে BF প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন বের করা। তাহলে এটা কেন বের করলাম? এটা দিয়ে আমাদের একটা কাজ হবে। কি কাজ হবে? দেখো, আমরা এখন জানি I থেকে F এ গেলে সিস্টেমের টোটাল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? সেটা হচ্ছে +300 জুল। তার মানে আমরা যখন I থেকে F এ যাব, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাবে, আমি যেই রাস্তাতেই যাই না কেন। তাহলে যদি আমি এই রাস্তায় যাই, কোন রাস্তায় ভাইয়া? এই রাস্তায়, এটা এভাবে যদি যাই, তাহলে অভ্যন্তরীণ শক্তি 300 জুল বাড়বে I থেকে F এ গেলে। আচ্ছা, আমি যদি এই রাস্তায় যাই তাহলে কি হবে? তাইলেও তো অভ্যন্তরীণ শক্তি 300 জুলই বাড়বে, কারণ আমি যাত্রা শুরু করছিলাম I থেকে, শেষ করছি F এ গিয়ে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা কোন পথে যাচ্ছি তার উপর নির্ভর করে না, শুরুতে কোথায় ছিলাম এবং শেষে ফাইনালি কোথায় গেলাম তার উপর নির্ভর করে, যেই রাস্তা দিয়ে যাই না কেন। তাহলে আমরা এই রাস্তা দিয়ে গেলেও এই I থেকে F এ পৌঁছাইছি, এই রাস্তা দিয়ে গেলেও I থেকে F এই পৌঁছাইছি। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুইটা রাস্তাতেই কি আসবে? সেম আসবে। তাহলে IAF
এফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি প্লাস 300 জুল হয়, এই আইবিএফ পথেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? প্লাস 300 জুলই হবে। বুঝেছো? তাহলে এটা আমরা একটু ব্যবহার করব। দেখো, আইএএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যা, আইবিএফ পথেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? হুবহু তাই আসবে। সেটা কত? প্লাস 300 জুল। এবং আইবিএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি এভাবে, আইবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস বিএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সেটা কত? 300। বুঝছো? এই যে আইবিএফ পুরো প্রক্রিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আই থেকে বি, আর একটা হচ্ছে বি থেকে এফ। এই পুরো প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 300। তাহলে আমি লিখতে পারি না আইবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস বিএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই দুইটার যোগফল কত? 300। এখন আইবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তুমি জানোই যে বের করে রাখছো কত? 100। এখন এই মানটা তোমার বসাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আসবে 100 প্লাস ডেল ইউ বিএফ ইজ ইকুয়ালস টু 300। সো আলটিমেটলি বের হবে ডেল ইউ বিএফ ইজ ইকুয়ালস টু 200। বুঝেছো? তার মানে বিএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 200 জুল। সো আমরা যখন বি থেকে এফ এ যাচ্ছি, অভ্যন্তরীণ শক্তি 200 জুল বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এখন আমার লাগবে কি? বিএফ পথে তাপ শক্তির পরিবর্তন। কি করবা? কেবলমাত্র বিএফ পথের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে আসো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব? কোন পথে? বিএফ পথে। কোন পথে? বিএফ। ওকে, তাহলে ডেল কিউ বিএফ ইজ ইকুয়ালস টু ডেল ইউ বিএফ প্লাস ডেল ডাব্লিউ বিএফ। দেখো, ডেল ডাব্লিউ বিএফ কোয়েশ্চেনেই দেওয়া আছে কত? প্লাস 100। ডেল ইউ বিএফ তুমি বের করছো কত? প্লাস 200। তাহলে বসাও 200 প্লাস 100 মানে হচ্ছে 300 জুল। সলভড। বুঝেছো? এর চেয়ে কমপ্লেক্স আর কি দিবে বলো? এতটুকু যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, এখান থেকে যেই কোয়েশ্চেনে আসুক না কেন তুমি আসলে পারবা। ঠিক আছে? এতটুকু অ্যানালাইসিস করার ক্ষমতা যদি আপনার থাকে, এটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেন অনেক কঠিন না, তোমার চিন্তা করতে পারা লাগবে কই থেকে তুমি কি নিয়ে আসবা না আনবা। এটা বুঝতে পারলেই তুমি মোটামুটি এই রিলেটেড যে কোনো প্রশ্ন সলভ করে আসতে পারবা। তাহলে দেখেন, আমরা দুইটা প্রসেসেই তাপ শক্তির পরিবর্তন পেয়ে গেছি। আইবি পথে তাপ শক্তির পরিবর্তন হচ্ছে 150 জুল এবং বিএফ পথে তাপ শক্তির পরিবর্তন হচ্ছে 300 জুল। আমাকে বের করতে বলছে এই দুইটা রেশিও, সো আমরা এটা একটু দেখাই দেই। তাহলে ডেল কিউ আইবি ডিভাইডেড বাই ডেল কিউ বিএফ কত হবে? হাফ। ওকে, আইবি পথে তাপশক্তির পরিবর্তন হচ্ছে 150 এবং বিএফ পথে তাপশক্তির পরিবর্তন হচ্ছে 300। তাহলে দুইটা রেশিও কি আসবে? রেশিও আসবে হাফ। সহজ একদম গাইস, পারবো? পারা লাগবে কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে পারা লাগবে। তার আরেকটা বার একটু বলে দিই, প্রথমটা তো খুবই সহজ ছিল, সেকেন্ডটা হচ্ছে আরেকটা বার একটু বলি। আমাদের দরকার ছিল বি থেকে এফ পথে যাওয়ার সময় তাপ শক্তির পরিবর্তন। এখন তাপ শক্তির পরিবর্তন যদি তুমি বের করতে চাও, তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ এই দুইটা জানা থাকা লাগবে। বিএফ পথের কৃতকাজটা কোয়েশ্চেনেই দেওয়া আছে, বাট বিএফ পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো কোয়েশ্চেনে দেওয়া নাই, এটা আমার বের করা লাগবে। কেমনে বের করব? দেখেন, আমাদের না এই আইএএফ পথের ব্যাপারে কিছু ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া আছে। তো আমরা যেটা করব, এই আইএএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করব। সেটা আমরা করছি, দেখো, আইএএফ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করছি। এটা বের করে কি লাভ হইল? এই যে আই থেকে আমরা যখন এফ এ গিয়ে পৌঁছাচ্ছি, তখন অভ্যন্তরীণ শক্তি কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা জেনে যাচ্ছি। এটা জানলে কি সুবিধা? এটা জানলে সুবিধা হচ্ছে, আই থেকে এফ এ তুমি এই রাস্তায় যাও বা এই রাস্তায় যাও, যেই রাস্তায় যাও না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো সেমই আসবে। আমার বিএফ প্রক্রিয়াটা কি এই রাস্তারই একটা অংশ না? তো যখন আমি আই থেকে এফ এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জেনে যাচ্ছি, আমি কিন্তু বিএফ এর ব্যাপারে একটা পার্শিয়াল ইনফরমেশন পাচ্ছি এবং আমার অলরেডি আই থেকে বি এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানাই আছে। তাহলে এই পুরো রাস্তার টোটাল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি আমি জানি, তার মধ্যে এতটুকু আমার জানা আছে, অবশিষ্ট অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি বের করে ফেলতে পারবো না, সেটাই করা হয়েছে। তাহলে যখন আমি আই বি এফ এই পুরো রাস্তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি, আই বির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একটু আগে আমরা বের করছি, সেখান থেকে আমরা বিএফ এইটুকু অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করে নিয়ে আসছি। এখন বিএফ অংশের কৃতকাজ তুমি জানো, বিএফ অংশের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তুমি জানো, বিএফ অংশে বা বিএফ প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনটা জাস্ট বের করে ফেলা লাগবে। সেটাই করেছি, দেন হচ্ছে দুইটা কম্পেয়ার করেছি। ওকে, সহজ।
সহজ মানে হচ্ছে সহজই, মানে জাস্ট একটু চিন্তা করতে পারা লাগবে, চিন্তা করতে পারলেই এই টাইপের ম্যাথ নিয়ে আর সমস্যা নাই। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এগুলো একটা আসবে, আবারও বলতেছি গ নাম্বার এরকম একটা দিবে যেটার ইনফরমেশন তোমাকে সরাসরি দিয়ে দিবে, যেটা তুমি সরাসরি সলভ করে ফেলতে পারবা। আর ঘ নাম্বারে যেটা দিবে সেটা তুমি সরাসরি করতে পারবা না, তোমাকে যেই প্রক্রিয়ার ইনফরমেশন বের করতে বলা হবে সেই প্রক্রিয়ার ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে দেওয়া থাকবে অন্য একটা প্রক্রিয়ার ইনফরমেশন। চ্যালেঞ্জটা হচ্ছে সেই অন্য প্রক্রিয়ার ইনফরমেশন ব্যবহার করে যেটার ইনফরমেশন তোমাকে বের করতে বলা হইলো সেটার ইনফরমেশন বের করা। সো অন্য ডেটাটা অন্য ডেটা ব্যবহার করব, ব্যবহার করে হচ্ছে যারটা দরকার তারটা বের করব। এবং সবসময় জিনিসটা অভ্যন্তরীণ শক্তি নিয়েই হবে। কেন? কারণ দেখো এই আইএএফ পথে এবং আইবিএফ পথে তাপ শক্তির পরিবর্তন কৃত কাজ এগুলো কিন্তু সমান হওয়া সম্ভব না, এগুলো কিন্তু সমান হবে না। এই আইএএফ পথ বলো বা আইবিএফ পথ বলো, দুইটার কোনোটাতেই তাপ শক্তির পরিবর্তন আর কৃত কাজ কিন্তু সমান হবে না, সমান হবে কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো অন্যের ডেটা ব্যবহার যে তুমি করবা, কোন ডেটাটা ব্যবহার করবা, সবসময় তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনই ব্যবহার করা লাগবে। ওকে গাইস, ক্লিয়ার পুরোপুরি? গুড। এবার আসেন, এবার আমরা একটু আসি। দেখো এটা হচ্ছে গ্রাফের অ্যানালাইসিস। এতক্ষণে আমরা ম্যাথ সলভিং দেখছি, আগের দিনও আমরা ম্যাথ সলভিং দেখছি। আর একটু বেটার ইনসাইট আমি তোমাদেরকে দিতে চাই একটু গ্রাফের অ্যানালাইসিসের মাধ্যমে, যে গ্রাফ আমাদের আসলে কিভাবে অ্যানালাইসিস করা লাগে বা কিভাবে আমরা বুঝবো কখন হচ্ছে কৃতকাজ গ্রাফ থেকে পজিটিভ হচ্ছে, কখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ হচ্ছে, কখন গৃহীত তাপ শক্তি পজিটিভ আসতেছে বা কখন তাপ শক্তি সিস্টেম বর্জন করতেছে, এগুলো গ্রাফ থেকে তুমি কেমনে বুঝবা। ওকে, তো দেখো আমাদের বেশ কয়েকটা তাপগতীয় প্রক্রিয়া দেওয়া আছে, আমরা টোটাল 4টা প্রক্রিয়া নিয়ে এখানে ডিল করব। একটা হচ্ছে এই যে দেখেন এ থেকে বি, এটা একটা, দেন বি থেকে সি, দেন সি থেকে ডি, দেন হচ্ছে ডি থেকে এ। এই 4টা তাপগতীয় প্রক্রিয়ায় তাপ শক্তি, অভ্যন্তরীণ শক্তি এবং কৃতকাজ কিভাবে পরিবর্তন হয়েছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোন প্রক্রিয়াতে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে আসো আমরা শুরু করতেছি হচ্ছে কোন প্রক্রিয়া দিয়ে, এবি দিয়ে। এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো যে ভাইয়া থিওরি এগুলো তো ভালো লাগে না ভাইয়া, এমসিকিউ যখন আসবে তোমার যদি থিওরি ভালো মতো জানা না থাকে তুমি কি ম্যাথ করে দিয়ে আসবা? এখানে কি তোমাকে ম্যাথ করার কিছু দিছে? তোমার যদি জিজ্ঞাসা করে সি থেকে যখন আমি ডিতে গেলাম তখন কি সিস্টেমে তাপ শক্তি গৃহীত হয়েছে নাকি বর্জিত হয়েছে, কি অ্যান্সার দিবা? কেমনে অ্যান্সার দিবা? থিওরিটিক্যাল অ্যানালাইসিস পারা লাগবে গ্রাফের। ওকে, তাহলে আসেন শুরু করতেছি। প্রথমে আমরা যাব হচ্ছে এ থেকে বিতে। বলো সবার আগে এ থেকে বি দেখে তুমি কি বুঝতেছো? এ থেকে বিতে গেলে তাপ কৃতকাজ, তুমি কি কৃতকাজের ইনফরমেশন পাবা নাকি অভ্যন্তরীণ শক্তির ইনফরমেশন পাবা, নাকি হচ্ছে তুমি এ থেকে বিতে আসলে আরেকটা যেন কি তাপ শক্তি, কোনটার ইনফরমেশন তুমি সবচেয়ে সহজে পাবা? দেখো তুমি সবচেয়ে সহজে পাবা কৃতকাজের ইনফরমেশনটা। কেন? এ থেকে বি এটা কি প্রক্রিয়া? এ থেকে বি কিন্তু সমচাপীয় প্রক্রিয়া। এ পয়েন্টে সিস্টেমের প্রেশার যা, বি পয়েন্টেও সিস্টেমের প্রেশার তাই। তাহলে যে এ থেকে বি এটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। কি? সমচাপীয় প্রক্রিয়া। প্রথমে একটু প্রক্রিয়াটা আইডেন্টিফাই করা লাগবে আমাদের। ওকে, এবং আমাদের 4টা হচ্ছে নন প্রক্রিয়া আছে। আগামীকাল হচ্ছে বা পরের দিন হচ্ছে আমরা সেই 4টা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করব। দেখবে এর বাইরে তোমার আসলে পরীক্ষায় খুব বেশি কিছু দিবে না, ঘুরে ফিরে 4টাই তোমাকে বারবার দিবে। সো এ থেকে যখন বিতে আসছি আমরা, পুরা প্রক্রিয়ায় সিস্টেমের প্রেশার কি ছিল? কনস্ট্যান্ট ছিল। তার মানে এটা একটা সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কিভাবে বের করা হয়? সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করা হয় ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি দিয়ে। যখন আমরা এ থেকে বিতে আসলাম সিস্টেমের ভলিউম বা আয়তন বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? দেখো এ পয়েন্টে সিস্টেমের ভলিউম ছিল 3v, যখন আমরা বি পয়েন্টে আসছি তখন সিস্টেমের ভলিউম 1v, তার মানে ভলিউম হ্রাস পাইছে, আয়তন কমে আসছে। তাহলে আয়তন যদি কমে আসে আয়তনের পরিবর্তন কি হবে? নেগেটিভ হবে। তার মানে এই যে ডেল ভি যেটা সেটা হবে হচ্ছে নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় কৃতকাজ কি হবে? কৃতকাজ অবশ্যই নেগেটিভ হবে। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে এবি প্রক্রিয়ায় কৃতকাজ হবে হচ্ছে নেগেটিভ। তার মানে কি সিস্টেম নিজে কাজ করছে না, সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে। কি হয়েছে? সিস্টেমের উপর, লেখো সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে। সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে, বাইরে থেকে কাজ করা হয়েছে। ওকে, একদম সহজ। ওকে, কৃতকাজের ইনফরমেশন না হয় পেয়ে গেলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেন হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, এগুলো কেমনে বের করবো গ্রাফ থেকে? দেখেন বোঝার চেষ্টা করি আমরা একটু। এ থেকে বি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, বাট এগুলো তো সমষ্ণ প্রক্রিয়া না, মানে টেম্পারেচার তো সেম না। এ পয়েন্ট আর বি পয়েন্টের ভলিউম বলতেছি প্রেশার সেম,
বাট এ পয়েন্ট আর বি পয়েন্টের কি আয়তন সেম? না, আয়তন আলাদা। তাহলে কি টেম্পারেচার সেম হওয়ার কোনো সুযোগ আছে? না। কেন নাই? দেখো এই প্রক্রিয়াগুলো তুমি কার উপর চালাবা? আদর্শ গ্যাসের উপর। আদর্শ গ্যাস সবসময় পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলা মেনে চলবে। এখন এই যে এবি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় প্রেশার আমার কনস্ট্যান্ট। প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তখন কার ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা? চার্লসের সূত্র। মানে প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম আর টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক। তার মানে এবি প্রক্রিয়ায় ভলিউম এবং টেম্পারেচার কি পরস্পরের সমানুপাতিক। যখন আমরা এ থেকে বিতে আসছি, ভলিউম কি বাড়ছে না কমছে? কমছে। তাহলে ভলিউম যদি কমে, টেম্পারেচার কি বাড়বে না কমবে? কমবে ভাই, দুইজন পরস্পরের সমানুপাতিক। তো যখন আমরা এ থেকে বিতে আসছি তখন ভলিউম হ্রাস পাইছে। ভলিউম যদি হ্রাস পায় তার মানে টেম্পারেচারও হ্রাস পাইছে। টেম্পারেচার যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে নাকি হবে না? অবশ্যই হবে, এবং সেই পরিবর্তন কেমন হবে? নেগেটিভ। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা ছিল ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু এন আর ডেলটি। টেম্পারেচার হ্রাস পাইছে, তার মানে ডেলটি কি? ডেলটি নেগেটিভ। ডেলটি কি? ডেলটি হচ্ছে নেগেটিভ। তাহলে ডেলটি যদি নেগেটিভ হয়, ডেল ইউ কি হবে? ডেল ইউও নেগেটিভ হবে। তার মানে এই যে এবি প্রক্রিয়া, এই এবি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কি হবে? হ্রাস পাবে। ডেল ইউ আসবে কি? ডেল ইউ আসবে নেগেটিভ, বা ডেল ইউ এবি আসবে কি? নেগেটিভ। ওকে, সো আমরা বলতে পারি এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। দেখো, অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে। ওকে, হ্রাস পাইছে বা হ্রাস পেয়েছে, সুন্দর করে লিখতে পারো পেয়েছে, যাই হোক হয়েছে। সেই প্রক্রিয়া আমরা দুইটা জিনিস অলরেডি জেনে গেছি, যে এখানে কৃত কাজটা হবে নেগেটিভ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও নেগেটিভ। সো এখন তো আসলে তাপশক্তির পরিবর্তন বের করা কোনো ব্যাপার না, বলো তাপশক্তির পরিবর্তন কি হবে? আমরা যদি এবি প্রক্রিয়ায় থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করি, ডেল কিউ এবি বা এবি প্রক্রিয়া তাপশক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু এবি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস এবি প্রক্রিয়ায় কৃত কাজ। বলো এবিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? নেগেটিভ। এবিতে কৃত কাজ কি? নেগেটিভ। দুইটা নেগেটিভকে যোগ করলে কি হবে ভাইয়া? পজিটিভ। নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়। সাবাস, তোমাকেই তো দরকার ছিল ক্লাস 5-এ, তুমি ক্লাস 12-এ কি করে বলো? যাই হোক, এটা মাইনাস, এটা মাইনাস, দুইটা মাইনাসকে যোগ করলে রেজাল্ট কি আসবে? অবশ্যই মাইনাস আসবে। তার মানে ডেল কিউ হবে নেগেটিভ। তার মানে এ থেকে বিতে যখন সিস্টেম আসবে, সিস্টেম তাপ শক্তি কি করবে? হারাবে। এটার জন্য কি তোমার ম্যাথ করা লাগবে? ম্যাথ করা লাগবে না, তোমার দেখে বোঝা লাগবে। ওকে, সো এ থেকে যখন বিতে আসবে সিস্টেমটা, তখন সিস্টেম তাপ শক্তি হারাবে, কারণ ডেল কিউ এ বিটা আসবে নেগেটিভ, মান যা খুশি হোক না কেন। ওকে, সো সিস্টেম তাপ শক্তি হারাবে। লেখো, সিস্টেম তাপ শক্তি হারাবে। ওকে, তাপ শক্তি হারাবে। বুঝেছ? একদম ইজি, মনে থাকবে। ভুল হওয়ার কোনো সুযোগ আছে? না থাকাটাই উত্তম। ভুল হওয়ার সুযোগ না থাকাটাই উত্তম, মনে না থাকা কিন্তু আবার উত্তম না। ওকে, তো দেখো প্রসেসটা বোঝার চেষ্টা করো কিভাবে অ্যানালাইসিসটা করলাম। সবার আগে আমরা হচ্ছে কৃতকাজের ইনফরমেশনটা বের করছি, কারণ এটা বের করা সবচেয়ে সহজ পিভি গ্রাফ থেকে। এ থেকে যখন আমরা বিতে আসছি, আয়তন হ্রাস পাইছে, তার মানে কৃতকাজ অবশ্যই নেগেটিভ হবে। সেকেন্ড যে ব্যাপারটা, সেকেন্ড আমরা দেখবো সবসময় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সবার আগে কি দেখবো? পি ভার্সেস ভি এর গ্রাফ যদি দেওয়া থাকে, সবসময় সবার আগে কি দেখবা? কৃতকাজ। তারপর কি দেখবা? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। লাস্টে গিয়ে দেখবা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। তাহলে দেখো, আমরা প্রথমে কৃতকাজ দেখছি, এ থেকে যখন বিতে আসছি সিস্টেমের আয়তন কমছে, মানে সিস্টেম সংকুচিত হয়েছে, তাহলে কৃতকাজ কি? নেগেটিভ। দেন আমরা দেখবো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখার জন্য তোমার দেখা লাগবে আসলে টেম্পারেচারের পরিবর্তন, যে আমরা যখন এ থেকে বিতে আসলাম তখন টেম্পারেচার কিভাবে চেঞ্জ হলো, টেম্পারেচার কি কমলো নাকি বাড়লো নাকি চেঞ্জই হইলো না। যদি একটা প্রক্রিয়ায় টেম্পারেচার কমে তাহলে অভ্যন্তরীণ শক্তি কমবে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর যদি টেম্পারেচার চেঞ্জই না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। আমরা যখন এ থেকে বিতে আসছি, এটা একটা সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে ভলিউম টেম্পারেচারের সমানুপাতিক। ওকে, তাহলে ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, ভলিউম কমলে টেম্পারেচার কমবে। যখন এ থেকে বিতে গেছি, ভলিউম কি বাড়ছে নাকি? না তো, ভলিউম তো কমছে। তাহলে ভলিউম যদি কমে টেম্পারেচার কমবে, টেম্পারেচার যদি কমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে এবি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? নেগেটিভ। এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয়, তাহলে সেখান থেকে তুমি তাপ শক্তির পরিবর্তন বের করে ফেলতে পারবা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে। ফার্স্ট ল অ্যাপ্লাই করছি আমরা, তাপ শক্তির পরিবর্তন এবি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ, দুইটাই
নেগেটিভ, যোগ করলে রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে এ বি প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি হারাবে। এভাবে অ্যানালাইসিস করতে পারা লাগবে গ্রাফ। তুমি এখন না শিখো, তুমি যখন থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে যাবা, ইঞ্জিন পড়বা, তখন তোমার এগুলো শিখাই লাগবে। না বুঝলে ইঞ্জিন বুঝবা না। এর জন্য প্রথম থেকে ভালো মতো শিখো গ্রাফ কিভাবে অ্যানালাইসিস করা লাগে। গ্রাফ কিন্তু কঠিন না, জাস্ট মেথডটা শিখে রাখো। সবার আগে আমরা কি দেখব? কৃতকাজ, তারপর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কৃতকাজ কিভাবে দেখব? আয়তনের পরিবর্তন থেকে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিভাবে দেখব? তাপমাত্রার পরিবর্তন থেকে। যদি আয়তন বাড়ে কৃতকাজ পজিটিভ, যদি আয়তন কমে কৃতকাজ নেগেটিভ। যদি তাপমাত্রা বাড়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ, যদি তাপমাত্রা কমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ। দেন দুটাকে যোগ করলে আমরা তাপ শক্তির পরিবর্তন পেয়ে যাব। এটাই প্রত্যেকটা বার সেম কাজ করা লাগবে। ওকে, আসো প্রত্যেকটা বার যে সেম কাজ করা লাগবে তার একটা প্রমাণ দেন ভাইয়া, আসো দেখি। ওকে, এবার আমরা ছোট্ট করে একটু দেখবো হচ্ছে বিসি প্রসেসটা। ওকে, বলো বিসি প্রসেসে কি হবে? আমরা কোথায় গিয়েছি? বি থেকে সিতে। প্রথমে বলো এটা একটা কি প্রক্রিয়া? দেখো, বি পয়েন্টে সিস্টেমের আয়তন 1v, সি পয়েন্টেও সিস্টেমের আয়তন 1v, তার মানে এটা একটা সম আয়তন প্রক্রিয়া। কি? এটা একটা সম আয়তন প্রক্রিয়া। ওকে, সম আয়তন প্রক্রিয়া মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। এখন আদর্শ গ্যাসের যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, যদি কি থাকে? ভলিউম কনস্ট্যান্ট থাকে, তখন সম্পর্কটা হয় হচ্ছে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে। দেখো বি পয়েন্ট আর সি পয়েন্টের প্রেশার কিন্তু আলাদা। বি পয়েন্টের প্রেশার কত? 3p, সি পয়েন্টের প্রেশার কত? 1p, তার মানে প্রেশার আলাদা। সিমিলারলি বি পয়েন্ট আর সি পয়েন্টের কিন্তু টেম্পারেচারও আলাদা হবে, কারণ দুইটা পয়েন্টের যদি ভলিউম সেম হয়, প্রেশার আলাদা হয়, টেম্পারেচার তো অবশ্যই আলাদা হবে। তার মানে বি পয়েন্টের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সি পয়েন্টের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। দেখা লাগবে কোনটা বেশি কোনটা কম, আসতেছি আমরা, সমস্যা নাই। আপাতত বি থেকে সি হচ্ছে একটা সমায়তন প্রক্রিয়া, আর যেহেতু সমায়তন প্রক্রিয়া তার মানে অবশ্যই এখানে পি ইজ প্রপোর্শনাল টু কি হবে? টি হবে, মানে প্রেশার টি এর বা টেম্পারেচারের সমানুপাতিক। তাহলে প্রেশার যদি কমে টেম্পারেচার কমবে, প্রেশার যদি বাড়ে টেম্পারেচার বাড়বে। এখন আমাকে বলো, সবার আগে আমরা কি দেখবো? সবার আগে দেখবো কৃতকাজ। যখন আমরা বি থেকে সিতে আসছি, আয়তন কি চেঞ্জ হয়েছে? সমায়তন প্রক্রিয়ায় আয়তন চেঞ্জ হয় নাই। তার মানে কৃতকাজ কত বলো? বিসি প্রক্রিয়ায়, বিসি প্রক্রিয়ায় কৃতকাজ ডেল ডব্লিউ বিসি কত? 0। কত? 0, কারণ আয়তন তো চেঞ্জই হয় না। আয়তন যদি চেঞ্জ না হয় কৃতকাজ কত হবে? 0ই তো হবে। তারপর কি দেখব? তারপর দেখব হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝার জন্য দেখা লাগবে তাপমাত্রার পরিবর্তন। দেখো, বি থেকে যখন আমরা সিতে আসছি, প্রেশার কি হয়েছে? প্রেশার কমছে। তাহলে ভাই প্রেশার যদি কমে বি থেকে সিতে আসার সময়, প্রেশার যদি কমে টেম্পারেচার কি হবে? টেম্পারেচারও কমবে। টেম্পারেচার যদি কমে অভ্যন্তরীণ শক্তি কি বাড়বে? না, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তিও কি হবে? কমবে। তার মানে এই যে বিসি প্রক্রিয়া, এই বিসি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? নেগেটিভ। কি হবে? নেগেটিভ। বুঝছো? তাহলে এবার বলো তাপ শক্তির পরিবর্তন কি হবে? দেখেন, খুবই সহজ। তাপ শক্তির পরিবর্তন কেমনে বের করব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডেল কিউ বিসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ বিসি প্লাস ডেল ডাব্লিউ বিসি। বিসি প্রক্রিয়া কৃতকাজ কত? বিসি প্রক্রিয়া কৃতকাজ তো 0। তাহলে বিসি প্রক্রিয়া যদি কৃতকাজ 0 হয়, ওই পার্ট তো নাই। কোন পার্ট নাই? এই পার্ট তো 0 নাই, বাদ। তার মানে ডেল কিউ বিসি হবে ডেল ইউ বিসির সমান। মানে বিসি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হবে বিসি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। বিসি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয় বা মাইনাস হয়, অবশ্যই এইটাও কি হবে? মাইনাস হবে। তার মানে বিসি প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি কি গ্রহণ করবে? না, তাপ শক্তি হারাবে। ওকে, বিসি প্রক্রিয়ায় কি হবে? সুতরাং বিসি প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি হারাবে। ওকে, প্রক্রিয়ায় সিস্টেম কি হারে? প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি বা কিউ হারাবে। বুঝেছ? সহজ একদম, কঠিন লাগছে? লাগা উচিত না, খুবই 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 সহজ। ওকে, সো অ্যানালাইসিস প্রসেসটা খুব সহজ। সবার আগে আমরা দেখব হচ্ছে কৃতকাজ। তারপর কৃতকাজকে আমরা দেখব আয়তনের পরিবর্তন দিয়ে। আয়তনের পরিবর্তন পজিটিভ হইলেই কৃতকাজ পজিটিভ, নেগেটিভ হইলেই কৃতকাজ নেগেটিভ। আর এভাবে যদি আয়তনের পরিবর্তন নাই হয়, তাহলে কৃতকাজ 0।
ওকে, তারপর দেখবো হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটা দেখবো টেম্পারেচারের পরিবর্তনের থ্রুতে। যদি টেম্পারেচার বাড়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ, যদি টেম্পারেচার কমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ, আর যদি টেম্পারেচার চেঞ্জই না হয় তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। দেন দুটাকে যোগ করে দিলে আমরা তাপশক্তির পরিবর্তন পেয়ে যাব। সহজ না বলো তো? খুবই সহজ। ঠিক আছে, এবার আসেন সিডি প্রক্রিয়া, আমরা একটু সিডি প্রক্রিয়াটাও দেখি। চলো পরের পেজে যাচ্ছি। ওকে, সিডি প্রক্রিয়া। তোমরা যদি চাও তোমাদের জন্য আমি গ্রাফটা আরেকটা আবার রাখতে পারি। আঁকেন ভাই আঁকেন, আপনি পরিশ্রম করলে তো দেখতে ভালোই লাগে। ওকে, কেবল তোমাদের জন্য, আসো তোমাদের জন্য গ্রাফটা আমি একটু এই পেজে রেখে দিচ্ছি। এই ওকে, এখানে হচ্ছে এই, ওকে, এই বরাবর কি আছে? এই বরাবর আছে হচ্ছে পি, ওকে, এই বরাবর ভি। আমরা একটু পয়েন্টগুলো দিই। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ওকে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ওকে, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এবং এই যে এইটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। গ্রাফটা মোস্ট প্রবলি এরকমই ছিল। সো এ থেকে বি, ওকে, বি থেকে সি, ওকে, সি থেকে ডি, ওকে, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে একটু ফিল্ড লাইন এরকম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রাফটা ছিল। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা পয়েন্টের মানও দেওয়া ছিল। মানগুলোও যদি আমি একটু দেখি, এখানে ছিল 1p 3p 1b 3v 9v, ও মাই গড, এটা ছিল হচ্ছে 1p, কি ছিল 1p, এটা কত ছিল বলো তো? এটা ছিল হচ্ছে 3p, ওকে, এটা ছিল কি? এটা ছিল হচ্ছে 1v, এটা ছিল কি? এটা ছিল হচ্ছে 3v, ওকে, এবং এটা কি ছিল? এটা ছিল হচ্ছে 9v, ওকে। বা তুমি যে বরাবর একটু লাইনও টানতে পারো। এইটা ছিল 1v লাইন, ওকে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে 3v লাইন, ওকে, এটা ছিল হচ্ছে 9v লাইন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমাদের অ্যানালাইসিস করা লাগবে সিডি প্রক্রিয়া নিয়ে। বাকি দুটা নিয়ে তো করা শেষ। বলো সিডি প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া? যখন আমরা সি থেকে ডিতে গেলাম, পুরা সিস্টেমের প্রেসার কি চেঞ্জ হয়েছে? না। সি পয়েন্টে প্রেসার, যে সি পয়েন্টে প্রেসার যা, পুরা প্রক্রিয়াতেই তো প্রেসার তাই। তার মানে সিডি কি? একটা সমচাপীয় প্রক্রিয়া। সিডি কি? সিডি প্রক্রিয়া হচ্ছে একটা সমচাপীয় প্রক্রিয়া, ওকে, সমচাপীয় বা আইসোবারিক প্রসেস। যদি একটা সমচাপীয় প্রক্রিয়া হয় তার মানে এই প্রক্রিয়ায় প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট। প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি হয় বলো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হলে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক হচ্ছে V is proportional to T। খুবই সহজ। দেখো, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় সম্পর্ক ভলিউম আর টেম্পারেচারের মধ্যে, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় সম্পর্ক প্রেসার আর টেম্পারেচারের মধ্যে, আর যদি টেম্পারেচারই কনস্ট্যান্ট হয় তখন সম্পর্ক P আর V, মানে প্রেসার আর ভলিউমের মধ্যে, ওকে, ঠিক আছে। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হয় সম্পর্ক হচ্ছে V is proportional to T। আমরা জাস্ট এতটুকু লিখে রেখে দিই। এবার আমার দেখা লাগবে এখানে কৃতকাজ কেমন হইলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমন হইলো, দেন হচ্ছে তাপ শক্তির আদান প্রদান কিরকম হইলো। যখন আমরা সি থেকে ডিতে গেছি, বলো কৃতকাজ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? একটু নিজের মাথাটা খাটাও। মাথাই তো নাই ভাইয়া, মাথা আছে, মস্তিষ্কটা নাই। মস্তিষ্ক আছে, মস্তিষ্ক খাটানোর ইচ্ছাটা নাই। যাই হোক, দেখো সি পয়েন্টে ভলিউম কি ছিল? কম। সি থেকে যখন ডিতে গেছি তখন ভলিউম কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে যদি সি থেকে ডিতে যাওয়ার জন্য আয়তন বৃদ্ধি পায়, কৃতকাজ কি হবে? অবশ্যই পজিটিভ হবে। তার মানে সিডি প্রক্রিয়ায় কৃতকাজ কি? সিডি প্রক্রিয়ায় কৃতকাজ পজিটিভ। এটা নিয়ে কি তুমি 1 ঘন্টা ধরে ভাববা? অবশ্যই না, 1 সেকেন্ডের ব্যাপার। এরপর কি? কৃতকাজের পর কি? ভাই কৃতকাজের পর তাপ শক্তি, একটা ধাবর দিব। কৃতকাজের পর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে দেখে? টেম্পারেচারের পরিবর্তনের মাধ্যমে। তাহলে আমাদের দেখতে হবে এই যে আমরা সি থেকে ডিতে গেলাম, সি থেকে ডিতে যাওয়ার জন্য টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়েছে এটা কেমনে দেখবো? এই যে এই সম্পর্ক থেকে, যেহেতু এটা একটা আইসোবারিক প্রসেস বা সমচাপীয় প্রক্রিয়া, তার মানে এই প্রক্রিয়ায় আয়তন আর টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক। সো সি পয়েন্টের ভলিউম ছিল কম, ডি পয়েন্টের ভলিউমটা কি? বেশি। তার মানে সি থেকে ডিতে যাওয়ার জন্য ভলিউম কি হয়েছে? ভলিউম বৃদ্ধি পাইছে। ভলিউম বৃদ্ধি পেয়েছে মানে কি? টেম্পারেচারও অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তার মানে সি থেকে ডি এই প্রক্রিয়ায় তাপমাত্রা কি হয়েছে? তাপমাত্রা বাড়ছে। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? পজিটিভ না নেগেটিভ? ভাই টেম্পারেচার যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তাহলে সি থেকে ডিতে যাওয়ার সময় টেম্পারেচার বাড়ছে, তার মানে অভ্যন্তরীণ শক্তিও বাড়ছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? অবশ্যই পজিটিভ। তার মানে ডেল ইউ সি ডি আসবে হচ্ছে পজিটিভ। ওকে,
তাহলে আমি কৃতকাজ বের করে ফেলছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করে ফেলছি। এবার দেখা লাগবে এই সিডি প্রক্রিয়ায় সিস্টেম কি তাপ শক্তি গ্রহণ করলো নাকি সিস্টেম তাপ শক্তি হারাই ফেললো, সেটাকে আমরা দেখবা। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডি। দেখো, ফার্স্ট ল অফ থার্মোডি, ওকে, থার্মোডি, ওকে। কি বলে? বলে হচ্ছে সিডি প্রক্রিয়ায় তাপ শক্তির আদান প্রদান ইজ ইকুয়ালস টু সিডি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস সিডি প্রক্রিয়াকৃত কাজ। বলো সিডি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? ভাইয়া নেগেটিভ, পজিটিভ, 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 কি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। কৃতকাজ কি? কৃতকাজও পজিটিভ, কি পজিটিভ। একটা পজিটিভের সাথে আর একটা পজিটিভ যোগ করবে, রেজাল্ট কি আসবে? অবশ্যই পজিটিভ আসবে। কি আসবে? পজিটিভ আসবে, ওকে। তার মানে এই যে সিডি প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় তাপ শক্তির আদান প্রদান কি হবে বলো? তাপ শক্তি কি সিস্টেম গ্রহণ করবে নাকি ছাইরা দিবে? তাপ শক্তির পরিবর্তন পজিটিভ, মানে সিস্টেম এবার তাপ শক্তি নিচ্ছে। তার মানে এই প্রক্রিয়া কি হবে? সিস্টেম তাপ শক্তি নিবে। সুতরাং সিস্টেম তাপ শক্তি কি করবে? নিবে, বা তাপ শক্তি গ্রহণ করবে, ওকে, গ্রহণ করবে। বুঝতে পেরেছো? একদম সহজ। পারবো? কোনো সমস্যা আছে? নাই? সাবাস, পোলাপান একবারেই পেরে যায়, সেরা সেরা পোলাপান, ওকে। তাহলে এখন বাকি রইলো একটা অসহায় প্রক্রিয়া, সেটা হচ্ছে ডিএ, ওকে। ঝামেলাটা তোমরা এটা নিয়ে পেছাবা, বা তোমরা গ্যাঞ্জামটা এটা নিয়ে করবা, হ্যাঁ, ডিএ নিয়ে তোমরা ঝামেলাটা করবা, বাকিগুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না। আগের তিনটা বুঝে গেছি, তাহলে এবার সেম কাজটা আমরা কার জন্য করব? ডিএ প্রক্রিয়ার জন্য। আসো করি। আচ্ছা ভাইয়া, ডিএ কি প্রক্রিয়া? ডিএ কি প্রক্রিয়াটা কি ভাই আগে থেকেই বলা সম্ভব? সম্ভব, বাট এখনো বলবো না। আগে আমরা একটু কৃত কাজটা দেখি। আচ্ছা আমার একটা কথা বলো, যখন আমরা ডি থেকে এতে আসছি, আয়তন কি বাড়ছে না কমছে? কমছে। ডি পয়েন্টে বা ডি তাপীয় অবস্থা আয়তন কত? 9V। এ তাপীয় অবস্থা আয়তন কত? 3V। আয়তন 3/1 হয়ে গেছে, আয়তন কমছে না? কমছে। তাহলে আয়তন যদি কমে, তার মানে ভলিউম ডেল ভি, আয়তনের পরিবর্তন হচ্ছে নেগেটিভ। তাহলে আয়তনের পরিবর্তন যদি নেগেটিভ হয়, বলো ডিএ প্রক্রিয়ায় কৃতকাজ কি হবে? আয়তন হ্রাস পাইছে, সিস্টেম সংকুচিত হয়েছে, কৃতকাজ অবশ্যই নেগেটিভ। তার মানে ডেল ডাব্লিউ ডিএ আসবে হচ্ছে নেগেটিভ, ওকে। তার মানে ডিএ প্রক্রিয়াকৃত কাজ হচ্ছে নেগেটিভ, ওকে, গুড। এরপর কি? এরপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে বের করব? তাপমাত্রার পরিবর্তন দেখে দেখা লাগবে ডি থেকে এতে যাওয়ার সময় তাপমাত্রা কিভাবে পরিবর্তন হয়েছে, তাপমাত্রা কি কমছে নাকি বাড়ছে, সেখান থেকে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলে দিতে পারবো। আচ্ছা, এখানে তাপমাত্রার পরিবর্তন কেমনে বের করবো? আমি তো বুঝতেছি না এটা কোন প্রক্রিয়া। এটা কি সমচাপীয় প্রক্রিয়া? না, যখন ডি থেকে এতে গেছো চাপ চেঞ্জ হয়েছে, এই পয়েন্টে চাপ একরকম, এই পয়েন্টে চাপ আর একরকম, মাঝখানের পয়েন্টে চাপ আর একরকম। এটা কি সম আয়তন প্রক্রিয়া? না, তখনও তোমার আয়তন চেঞ্জ হয়েছে, ডি পয়েন্টে আয়তন একরকম, এই পয়েন্টে আয়তন একরকম, এই পয়েন্টে আবার আয়তন আর একরকম। তবে এটা সমচাপীয় প্রক্রিয়াও না, সমায়তন প্রক্রিয়াও না, এটা হচ্ছে সমষ্ণু প্রক্রিয়া। ভাইয়া কেমনে বুঝলেন? যদি আমি না বুঝি তাইলে কি সমষ্ণু প্রক্রিয়া লিখবো? না, বুঝার হয়ে আছে। দেখো, সমষ্ণু প্রক্রিয়া মানে কি? সমষ্ণু প্রক্রিয়া মানে হচ্ছে, সমষ্ণু প্রক্রিয়া মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। কি হবে? সিস্টেমের টেম্পারেচার উইল বি কনস্ট্যান্ট। সিস্টেমের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে এবং সিস্টেমের মধ্যে যদি আইডিয়াল গ্যাস থাকে, চিন্তা করে দেখো, সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট এবং সিস্টেমে আইডিয়াল গ্যাস আছে, তখন কার সূত্র খাটবে? বয়েলের সূত্র খাটবে ভাই। এই আমরা পড়ছি না, PV is equals to nRT। যদি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, n আর r এর মান তো এমনিই কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য, তখন PV is equals to কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে কোনো একটা প্রক্রিয়ায় যদি তুমি এমন দেখো যে পুরা প্রক্রিয়া জুড়ে প্রেসার আর ভলিউমের মান সবসময় কনস্ট্যান্ট, তার মানে ওইটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এখানে কিরকম হইছে? হইছে দেখো, ডি পয়েন্টে প্রেসার কত? 1P, ভলিউম কত? 9V, গুণফল কত? 1P into 9V, 9PV। সিমিলারলি এ পয়েন্টে আসো, এ পয়েন্টের ভলিউম কত? 3V, এ পয়েন্টের প্রেসার কত? 3P, গুণফল কত? 3P into 3V মানে 9PV। তার মানে এই পয়েন্টে P আর V এর গুণফল যা, এই পয়েন্টেও P আর V এর গুণফল তাই। তার মানে PA VA is equals to PD VT। তাহলে এটা কি প্রক্রিয়া? এটা অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটা সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট।
টেম্পারেচার আসলে চেঞ্জই হয় নাই। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, ওই প্রক্রিয়ায় কি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে? হবে না। তবে ডি থেকে এতে যাওয়ার সময় আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 0। ডেল ইউ ডি এ কত হবে? 0, চেঞ্জই হবে না। ওকে, তো তুমি কৃত কাজ পেয়ে গেছো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে গেছো। লাস্টের কাজ কি? লাস্টের কাজ হচ্ছে তাপ শক্তির পরিবর্তন বের করা। তাহলে বলেন তাপ শক্তির পরিবর্তন কত হবে? তাপ শক্তির পরিবর্তন হবে ডেল কিউ ডি এ, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করতেছি, ইজ ইকুয়ালস টু ডেল ইউ ডি এ প্লাস ডেল ডাব্লিউ ডি এ। বলো সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ইউ ডি এ এটার মান কত? 0। এই প্রক্রিয়াটায় ডেল ডাব্লিউ তোমার কত আসছে? নেগেটিভ। তাহলে বলো ডেল কিউ তোমার কি আসবে? ডেল কিউ আসবে নেগেটিভ। ওকে, এটা তো 0, বাম পাশ আর ডান পাশ সমান হওয়া লাগবে। এটা নেগেটিভ হলে এটাও কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তার মানে এই যে ডিএ প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে? না, সিস্টেম তাপ শক্তি হারাই ফেলছে। সুতরাং বলা যায় ডিএ প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি হারাই ফেলবে, বা তাপ শক্তি সিস্টেম থেকে পরিবেশে যাবে। কি হবে? ডিএ প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ শক্তি পরিবেশে যাবে। প্রক্রিয়ায় সিস্টেম, সিস্টেম থেকে তাপ শক্তি কোথায় যাবে? পরিবেশে যাবে, বা সিস্টেম তাপ শক্তি হারাই ফেলবে। সিস্টেম থেকে তাপ শক্তি পরিবেশে যাবে। ওকে ভাই, যদি এটা বুঝে থাকো, গ্রাফে আসলে এর চেয়ে কঠিন আসলে আর হওয়া সম্ভব না। ওকে, এতটুকু যদি বুঝে থাকো, দ্যাটস মোর দ্যান এনাফ। তুমি আসলে এখন গ্রাফের অ্যানালাইসিস করতে পারবা, কারণ এর বাইরে তুমি আসলে আর কোনো প্রক্রিয়ায় ফেস করবে না, এগুলোই তোমার ফেস করা লাগবে। একটা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেটা আমরা সামনে শিখবো, পরের দিন শিখবো, বাট আহামরি কঠিন কিছু না, এগুলো বুঝে গেলে তুমি ওইটা এমনি বুঝতে পারবা। ঠিক আছে, দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আসলে আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিস মোটামুটি কমপ্লিট। আমরা হচ্ছে এখন একটু সিপিসিবির হালকা বিস্তারিত দেখবো এবং সেই রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো, আর হচ্ছে একটা সূত্রের প্রমাণ আছে। দেখো বুঝছো কিনা? বুঝে থাকলে খুবই ভালো। ওকে, কমেন্ট দেখেন না কেন? সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। সাউন্ড তো ঠিক আছে, কি অদ্ভুত। আর কমেন্ট দেখেন না কেন? মানে পড়াচ্ছি ভাই, পড়ানো হইলে তো কমেন্ট অবশ্যই দেখবো। আমি কি মানে পড়ানোর মাঝে মাঝে এমনি এমনি করে কমেন্ট চেক করবো? কি অদ্ভুত কথা, ওয়াই সো অ্যাংরি ম্যান। কি, যাই হোক, দাদা আমাদের মাঝে মাঝে ইনডিরেক্টলি ইনসাল্ট করে। আয় হায়, কি করলাম তোমাদের? তোমাদের কি করলাম আমি? দাদা আমি চলে আসছি, স্বাগতম। দাদা রিক্যাপ দিলে ভালো হইতো। বলো কোনটা বুঝো নাই, কোনটা নিয়ে সমস্যা, বলো কোনটা বুঝতে সমস্যা হয়েছে, এখনই রিক্যাপ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বলেন কোনটা বুঝতে সমস্যা হয়েছে? আবারও বলতেছি, যখন এরকম গ্রাফিক্যাল অ্যানালাইসিস আসবে, যখন তুমি একটা গ্রাফ থেকে বোঝার চেষ্টা করতেছো যে সেই প্রক্রিয়ায় বা কোনো একটা নির্দিষ্ট তাপগতীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কীরকম, কৃতকাজ কীরকম, তাপশক্তি গ্রহণ করলো নাকি বর্জন করলো, সবসময় শুরু করবা, যদি পি বনাম ভি এর গ্রাফ থাকে, সবসময় শুরু করবা কি দিয়ে? কৃতকাজ দিয়ে। তারপর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেখান থেকে যাবো হচ্ছে তাপশক্তির পরিবর্তনে। ওকে, তাহলে ফ্লোটা কি? সবার আগে কৃতকাজ, তারপর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, লাস্টে হচ্ছে তাপশক্তির পরিবর্তন। ওকে, ঠিক আছে। দেখেন সবাই বুঝছেন কি না, নাকি কারো কোনোটাই সমস্যা আছে? যদি কারো কোনোটাই সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে আগায় যাব, আর বুঝতে পারলে তো খুবই ভালো। আর যদি কারো কোনোটাই সমস্যা থাকে জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নেই, বুঝাই দিচ্ছি, আসি তো আমি, চলে যাই নাকি? ঠিক আছে, ওকে। দেখেন বুঝছেন কিনা? আর একটা কাজ করো, তোমরা হচ্ছে পুরা জিনিসটা একটা বার একটু ভালো মতো পড়ো দেখি। এই যে যা যা তখন ধরে পড়াইলাম, হ্যাঁ, এই যে 4টা প্রসেস, এটা হচ্ছে পুরাটা একটা বার রিক্যাপ দাও, একটা বার নিজে থেকে পড়ো, জাস্ট 5 মিনিট সময় নিবা, সময় নিয়ে হচ্ছে এটা পড়বা। পড়ার পর যদি মনে হয় বুঝতে পারছো তাহলে আমরা পরের টপিকে যাব, বাট এই 5 মিনিট পড়ার পর তোমার যদি কোনো রকম কনফিউশন তৈরি হয় জিজ্ঞাসা করবা, এখনই সলভ করাই দিব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু 5 মিনিটে এই পুরো জিনিসটা পড়বো, কারণ এটা প্যাচ লেগে যাইতে পারে, এর জন্যই বলতেছি 4টা প্রসেস আর একটা বার পড়ো, 5 মিনিট সময় নাও। ওকে, 5 মিনিট সময় নিয়ে হচ্ছে এটা পড়ো। কয়টা বাজে? বাজে হচ্ছে 9টা 10, তাই না? আমরা হচ্ছে 9টা 15 বা 9টা 16 PM থেকে আবার শুরু করব, বাট তার আগে তুমি 5টা মিনিট পড়বা। এখানে আমি যেই 4টা প্রক্রিয়া পড়াইলাম, 4টা প্রক্রিয়া কিভাবে কোনটা চেঞ্জ হয়েছে একটা বার নিজে পড়ো আগে। তারপর যদি মনে হয় যে না ভাই আমি এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, তখন আমি বুঝাই দিচ্ছি। ওকে, বাট তার আগে নিজে একবার অবশ্যই রিক্যাপ দেন। শেষেরটা, হ্যাঁ আমরা শেষেরটায় আসতেছি, সমস্যা নাই। মাইক্রোফোন রিটার্ন করে আসেন।
আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমি বলি তোমরা হচ্ছে এটা একটা বার নিজেরা পড়ো, শেষেরটা খুব সহজ। শেষেরটা হচ্ছে তোমার যদি বয়েলের সূত্র জানা না থাকে তাহলে আবার একটু বুঝতে সমস্যা, বাট তাও বলবো একটা বার নিজেরা পড়ো, 4টা প্রক্রিয়া যা যা আমি লিখে দিছি এখানে, আশা করি বুঝতে পারবা। 5 মিনিট পর আমি এসে আবার জিজ্ঞাসা করবো কেউ কোনোটা বুঝতে পারো নাই কিনা, যদি তখনও সমস্যা থাকে জিজ্ঞাসা করো, অবশ্যই বলে দিব। ওকে, বাট তার আগে নিজে একবার পড়েন। হ্যাঁ, কিয়া কসমেটিক্সের পক্ষ থেকে নাকি চা বিরতি, তোদের জন্য চা বিরতি রে, আমার জন্য বিরতি নাই। আমার জীবন একটা বেদনা, এই বেদনা নিয়ে আমি কই যাব বল, বেদনা ভরা জীবন। ব্রেক হচ্ছে 9টা 17 পর্যন্ত, হ্যাঁ কামিং। হোলা গাইস, হোলা, হ্যালো, হাই। ও মাই গড, জীবনটা একটা বেদনা ভাই, কই গেল ব্যাচ ফ্লেমস, এই তো পাই গেছি। আয় হায়, কে যেন এটার মধ্যে অ্যাংরি রিয়াক্ট দিছে, কি রে ভাই অ্যাংরি রিয়াক্ট কে দিছে? ও ভাই, বুঝছি দাদা, ইজি। ওকে, আজকে বোধহয় সাউন্ড একটু কম না, আমরা মাইকটা নিয়ে আর একটু গবেষণা করি, একটা দিন সময় দাও, গবেষণা করি, গবেষণা করে হচ্ছে গবেষণা লব্ধ ফলাফল তোমাদেরকে জানাই দিব। ওকে ওকে, তো এমসিকিউ 100% হওয়ার সলিউশন দেন, খালি এমসিকিউ মাইর যায়। এইটার একটা গুড সলিউশন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। যেমন আমি আমার এইচএসসি লাইফে কখনো এমসিকিউ আলাদাভাবে প্র্যাকটিস করি নাই, এটা একটা বড় রিজন। আমার কাছে যেটা মনে হয়, বই ভালো মতো পড়া ছিল মোটামুটি, ঠিক আছে, বই মোটামুটি ভালো মতো পড়া ছিল। আমি নিজেও যে এমসিকিউতে ফুল মার্কস পাইছি এমন না, আমি ফিজিক্স এমসিকিউতে মনে হয়েছে 22-23 করে পাইছিলাম, 2টা বা 3টা করে এমসিকিউ হচ্ছে ভুল গেছিল। সেম কাহিনী কেমিস্ট্রিতেও 22-23 করে পাইছিলাম, ম্যাথটা একটু ভালো হয়েছিল। ওকে, বাট আমি হচ্ছে আলাদাভাবে টেস্ট পেপার বা এরকম কিছুই পড়ি নাই, জাস্ট নিজেই বাসার মধ্যে বইয়ের লাস্টের এমসিকিউগুলো মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম, আর বইটা হচ্ছে ভালো মতো পড়তাম, এতটুকুই। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, এমসিকিউ এর জন্য বইটা ভালো মতো পড়া উচিত। বইটা ভালো মতো পড়লে এমসিকিউ ভুল হওয়ার সম্ভাবনা একটু কম। একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকা উচিত যে কোনো টপিকের ব্যাপারে। সো সেখান থেকে এখন যেমন থিওরিটিক্যাল এমসিকিউ আসে অনেক, আমাদের সময় আসতো না এমন না। সো থিওরিটিক্যাল এমসিকিউ পারার জন্য তোমার আসলে যে কোনো টপিকের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, তাহলে থিওরিটিক্যাল এমসিকিউগুলো নাইসলি ডিল করতে পারবা। তাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আসলে একটু টেস্ট পেপার ধরে ধরে সলভ করা লাগবে। একবার টেস্ট পেপার বা হচ্ছে গাইড যেগুলো আছে, সেগুলো লাস্টে অনেকগুলো করে এমসিকিউ দেওয়া থাকে, সেগুলোও সলভ করতে পারো, বা আমির হোসেন স্যারের বইয়ের লাস্টের যে এমসিকিউগুলো সেগুলো সলভ করে ফেলতে পারো, তাহলে দেখবে ইমপ্রুভ করছে। আর হচ্ছে টাইমের মধ্যে সলভ করা লাগবে, টাইম ধরে ধরে সলভ করা লাগবে। ধরো তুমি 25টা এমসিকিউ সলভ করবা, তার জন্য তুমি সময় দিলা 40 মিনিট, তাইলে তো হইলো না, তাই না? 25 মিনিটের মধ্যে, দরকার হইলে 20 মিনিটের মধ্যে সলভ করা লাগবে, তাহলে টাইম ম্যানেজমেন্টটা আরও বেটার হবে। ওকে, ঠিক আছে। এখন আমাকে একটু বলেন, এগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো প্যারা খাইছেন? যারাও যে লাস্টটা নিয়ে প্যারা খাচ্ছিলেন তাদের আরেকটা বার বলি, এটা হচ্ছে মেইনলি সমষ্ণ প্রক্রিয়া। কেমনে বুঝলাম? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে কোনো পয়েন্টে প্রেশার এবং ভলিউমের গুণফলটা কনস্ট্যান্ট থাকে। তো তুমি দেখবা প্রক্রিয়ার শুরুতে প্রেশার এবং ভলিউমের গুণফল, আর প্রক্রিয়ার শেষে প্রেশার আর ভলিউমের গুণফল সেম কিনা। প্রক্রিয়ার শুরুতে প্রেশার আর ভলিউমের গুণফল কত? প্রেশার হচ্ছে 1p, ভলিউম হচ্ছে 9v, গুণ করলে 9pv। সিমিলারলি প্রক্রিয়ার শেষে ভলিউম হচ্ছে 3v আর প্রেশার হচ্ছে 3p, দুইটা গুণ করলে 3p ইন্টু 3v মানে হচ্ছে 9pv। ওকে, সহজ একদম, আই গেস বুঝে গেছি। তাহলে চলেন আমরা হচ্ছে সামনে আগাচ্ছি। ওকে, আসো এবার হচ্ছে সিপি-সিভি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা মানে কি? মানে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে তুমি কিভাবে সিপি-সিভিকে ব্যবহার করতে পারো। যেমন তুমি যদি একটু খেয়াল করো, আমরা প্রথমে একটু সম আয়তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। ওকে, সম আয়তন প্রক্রিয়া। দেখো সমায়তন প্রক্রিয়াটা কেমন একটা প্রক্রিয়া হবে? লেটস সাপোজ তোমার কাছে হচ্ছে এরকম একটা পাত্র আছে। ওকে, আমরা জানি কি একটা পিস্টন থাকে, তাই না? এগুলো আসলে আমাদের পড়া জিনিস, নাথিং নিউ হেয়ার। ওকে, সো এই বরাবর হচ্ছে একটা লাইন টানো, এটা হচ্ছে আমাদের পাত্র। ওকে, যার মধ্যে কি রাখা আছে বলো? আদর্শ গ্যাস রাখা আছে। আরেকটু এদিক হইলে মনে ভালো হইতো, জীবনটা সহজ হইতো, বাট হইলো না, সমস্যা নাই। এই আর এই বরাবর আছে হচ্ছে আমাদের পিস্টন। ওকে, এটা হচ্ছে আমাদের পিস্টন। এখন ধরো এই পিস্টনটা ফিক্সড, পিস্টন নড়াচড়া করতে পারে না। পিস্টন কি? ফিক্সড। তুমি কোনোভাবেই এই পিস্টনকে নড়াইতে পারতেছো না, তখন কি এই সিস্টেমের আয়তন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তোমাকে বলে দিল এই যে পিস্টনটা, এই পিস্টনটা কি? এটা হচ্ছে একটা ফিক্সড পিস্টন। ওকে, ফিক্সড পিস্টন।
তাহলে পিস্টন যদি ফিক্সড হয় তখন কি পিস্টন উপর উঠবে? উঠবে না। নিচে নামবে? নামবে না। সিস্টেমের ভলিউম কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এই প্রক্রিয়ায় আমি যাই করি না কেন, বাইরে থেকে তাপ শক্তি দেই, ভিতর থেকে তাপ শক্তি বের করে নিই, যেটাই করি না কেন, সিস্টেমের ভলিউম তো চেঞ্জ হবে না, কারণ পিস্টনই তো উপরে নিচে উঠানামা করতেছে না। তার মানে সিস্টেমের ভলিউমটা কনস্ট্যান্ট। এর জন্য এরকম তাপগতীয় প্রক্রিয়াকে আমরা কি বলি? সম আয়তন প্রক্রিয়া। যেই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন আসলে চেঞ্জই হয় না। ওকে, সো এটা হবে কি? এটা হবে হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। ওকে, এখন ধরো সম আয়তন প্রক্রিয়ায় আমি সিস্টেমের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, এবং হিসাবের সুবিধার্থে আমি ধরে নিলাম সিস্টেমের মধ্যে 1 মোল গ্যাস আছে। সিস্টেমের মধ্যে কি আছে? সিস্টেমের মধ্যে 1 মোল গ্যাস আছে, মানে সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1 মোল। হ্যাঁ, অন্য কিছু হইতে পারে না? অবশ্যই হইতে পারে, আমরা আপাতত ধরে নিলাম 1 মোল গ্যাস আছে। এখন ধরো তুমি এই সিস্টেমের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে চাচ্ছ। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে সিস্টেমের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করা। প্রশ্ন হচ্ছে তার জন্য কতটুকু তাপশক্তি লাগবে? ওকে, তাহলে আমার কাছে একটা সিস্টেম আছে, যেই সিস্টেমের আয়তনটা ফিক্সড, কারণ সিস্টেম আমরা যে পিস্টনটা ব্যবহার করছি সেই পিস্টন মুভ করতে পারে না, সে উপরেও যেতে পারে না, নিচেও আসতে পারে না। তার মানে কি সিস্টেমের ভলিউমটা ফিক্সড থাকবে। সিস্টেমের ভিতরে আছে 1 মোল গ্যাস, এবং আমি চাচ্ছি এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে। তার জন্য কতটুকু তাপ শক্তি লাগবে? তার জন্য তাপ শক্তি লাগবে হচ্ছে সিভি পরিমাণ। কি বললেন ভাইয়া? সিভি পরিমাণ তাপ শক্তি লাগবে কেন? সিভির সংজ্ঞা কি ছিল? আয়তন কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি লাগে সেটাই তো সিভি। পড়ছিলাম না মোলার আপেক্ষিক তাপ? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি লাগে সেটা ছিল মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি কি ছিল? সিস্টেমের আয়তনকে কনস্ট্যান্ট বা স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি প্রয়োজন সেটাকে আমরা বলি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি। সো আমি ভলিউম তো কনস্ট্যান্ট রাখতেছি, ভলিউমকে কনস্ট্যান্ট রেখে আমরা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাচ্ছি। তাহলে আমার কতটুকু তাপ শক্তি লাগবে? সিভির সমান পরিমাণ তাপ শক্তি লাগবে। তার মানে আমি যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে কি ভলিউম কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, আমার কতটুকু তাপ শক্তি লাগবে? সিভি পরিমাণ তাপ শক্তি লাগবে। এখন তুমি বললা যে না ভাইয়া, আমার এখানে গ্যাস আছে n মোল, এবং এই n মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন না ∆T কেলভিন, ধরো 10 কেলভিন 20 কেলভিন বৃদ্ধি করতে চাই, তখন কতটুকু তাপ শক্তি লাগবে? ঐকিক নিয়ম। তাহলে দেখেন, আমি যদি ভলিউমকে কনস্ট্যান্ট রেখে 1 মোলের পরিবর্তে n মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি না করে ∆T কেলভিন বৃদ্ধি করতে চাই, তখন ঐকিক নিয়ম অনুযায়ী কতটুকু তাপ শক্তি লাগবে? NCV ∆T। ওকে, এই হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় তাপ শক্তি পরিবর্তনের ফর্মুলা। একদম সহজ। সম আয়তন প্রক্রিয়ায় তাপ শক্তি পরিবর্তনের ফর্মুলা কি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু NCV ∆T। বুঝেছ? সহজ না? খুবই সহজ। এখন এটা যেহেতু সম আয়তন প্রক্রিয়া, মানে সিস্টেমের আয়তন তো চেঞ্জ হবে না। তো সিস্টেমের আয়তন যদি চেঞ্জ না হয়, কৃতকাজ কত হবে? কৃতকাজ হবে 0। কৃতকাজ কত হবে? কৃতকাজ হবে হচ্ছে 0। দ্যাট মিনস এই প্রক্রিয়ায় ∆W0 সিস্টেমের তো আয়তনই চেঞ্জ হয় নাই। পিস্টন কি উপরে উঠছে? ওঠে নাই। নিচে নামছে? নামে নাই। সিস্টেমের ভলিউম চেঞ্জ হয়েছে? হয় নাই। তো সিস্টেমের ভলিউম যদি চেঞ্জ না হয় কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে কি বলে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডি মানে হচ্ছে থার্মোডাইনামিক্স। কি বলে আমাদের? কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় হোক, সেটা সমায়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, যেটাই হোক না কেন, সেই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃতকাজ। প্রক্রিয়াটা যদি সম আয়তন প্রক্রিয়া হয় সেক্ষেত্রে কৃতকাজ কত? 0। তাপ শক্তির পরিবর্তন কত? NCV ∆T। তাহলে একটু বসাও, NCV ∆T ইজ ইকুয়ালস টু ∆U প্লাস 0। কৃতকাজ কত? 0। সো এখান থেকে আমরা অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা পাই ∆U ইজ ইকুয়ালস টু NCV ∆T। এইটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা। তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, ঠিক আছে? এইটা যে কোনো কেসে ইউজ করা যাবে, যে কোনো কেসে ইউজ করা যাবে, ঠিক আছে? ইউজ
করা যাবে, বা যে কোনো প্রক্রিয়ায় তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে এই ফর্মুলা ইউজ করতে পারবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি কেন এই ফর্মুলা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো? আপনি তো এটার প্রমাণ দেখাইলেন সম আয়তন প্রক্রিয়ার জন্য। যদি এটা সমচাপীয় প্রক্রিয়া হয়, ধরো তুমি সমচাপীয় প্রক্রিয়ায় এই সিস্টেমের টেম্পারেচার ডেলটি পরিমাণ বৃদ্ধি করলা, সমায়তন না সমচাপীয় প্রক্রিয়ায়, তখনও কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম আসবে? অবশ্যই সেম আসবে। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভর করে না। পড়ে আসছি না আমরা কোন পথে যাচ্ছি, কোন প্রক্রিয়ায় যাচ্ছি, তার উপর কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে? করে না, কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। তাইলে কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় বা দুইটা নির্দিষ্ট প্রক্রিয়ায়, ধরো একটা সমায়তন প্রক্রিয়া আর একটা সমচাপীয় প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়াতে তুমি একই সিস্টেমের তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করছো, দুইটাতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? সেম আসবে। সো যদিও আমরা প্রমাণটা করলাম সম আয়তন প্রক্রিয়ার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এই ফর্মুলা যে কোনো তাপগতীয় প্রক্রিয়াতেই খাটবে, কারণ টেম্পারেচার যদি আমরা ডেলটি পরিমাণ চেঞ্জ করি, প্রক্রিয়া যেটাই হোক না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সব সময় সেম আসবে। কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভরই করে না, নির্ভর করে কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর। এর জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের এই ফর্মুলা আমরা যে কোনো কেসে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা। ইনফ্যাক্ট আমি যখন তোমাদের সিভির ফর্মুলা শিখাইছিলাম তখন তোমাদের বলছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়াইনি, তখন তোমাদেরকে প্রমাণ দেখাবো। দেখো আমরা সিভির একটা ফর্মুলা শিখে আসছিলাম। কি ফর্মুলা? সিভি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। পড়ে আসছিলাম না? আর সিপিরও একটা ফর্মুলা শিখছিলাম, সেটা কি ছিল? সিপি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। এখন সিভির এই ফর্মুলা কই থেকে আসছে? সিপিরটা আসতেছে একটু পরে। সিভির ফর্মুলা এটা কই থেকে আসছে? এটা দেখানো খুব সহজ। দেখো আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের আরও একটা ফর্মুলা শিখে আসছিলাম, সেটা কি ছিল? আরও একটা ফর্মুলা আমরা শিখছিলাম, ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডগ বাই 2 ইন্টু এন আর ডেল্টা টি। পড়ছি না? এতক্ষণ ধরে তো এটা দেখতেছিলাম, গ্রাফ অ্যানালাইসিসের সময় এটা দেখলাম। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তুমি যদি ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করো, এটা দিয়েও বের করতে পারবা, এটা দিয়েও বের করতে পারবা। ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করলে দুই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো সেমই আসবে। তার মানে এইটা আর এইটা কি? সিমিলার। তাহলে লেখা যাইতে পারে এন সিভি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 এন আর ডেল্টা টি। দুই পাশে কাটাকাটি করো, আসো কাটো কাটো কাটো। কি কাটবা? এন কাটো, ওকে, ডেল্টা টি কাটো। তাহলে দেখো তো সিভি কত আসতেছে? সিভি আসতেছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। এই হচ্ছে প্রমাণ। বুঝেছো? একদম সহজ। পারবো? সো এই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফর্মুলা, যেটা আমরা সিভি থেকে বের করে নিয়ে আসতে পারি, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই হচ্ছে সিভির ফর্মুলার প্রমাণ, যে সিভিটা আসলে আসছে এইভাবে, বা সিভির যে ফর্মুলাটা সেটা আসছে হচ্ছে এইভাবে। পারবো গাইস? কোনো কনফিউশন নাই? শিওর তো? গুড। তো সিভি আমাদের ক্লিয়ার। এবার আসো সিপি। সিপি নিয়ে একটু আলোচনা করা যাক। এতক্ষণ আমরা কি দেখলাম? একটা সমায়তন প্রক্রিয়া, সিস্টেমের উপর আমরা একটা সমায়তন প্রক্রিয়া রান করছি। এবার ধরো সিস্টেমের উপর আমরা একটা সমচাপীয় প্রক্রিয়া রান করব। কি প্রক্রিয়া রান করব? সমচাপীয় প্রক্রিয়া। তাহলে ধরেন এই আমার সিস্টেম, ওকে, এখানে হচ্ছে এই, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আর এই হচ্ছে এরকম, ওকে এরকম, ফাইন। আমার পিস্টন কোনটা? পিস্টন হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের পিস্টন বা পিস্টনের হ্যান্ডেল, এবং পিস্টনের হ্যান্ডেল না, সরি, পিস্টনের নিচের পার্টটা, এইটা হচ্ছে আমাদের পিস্টনের হ্যান্ডেল, ওকে ঠিক আছে। তাহলে এখন এই পিস্টন ধরে আমি উঠানামা করাবো। এবার তো উঠানামা করাবো, কারণ এটা তো ফিক্সড পিস্টন হবে না। সমচাপীয় প্রক্রিয়া চালাতে চাচ্ছি আমরা। কি চালাতে চাচ্ছি? সমচাপীয় প্রক্রিয়া। সো সমচাপীয় প্রক্রিয়া যদি তুমি চালাও, তাহলে প্রেশার কনস্ট্যান্ট থাকবে বা চাপ কনস্ট্যান্ট থাকবে, ভলিউম বা আয়তন তো কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আমরা সমচাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে সংকুচিতও করতে পারি, আবার সমচাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে প্রসারিতও করতে পারি, যে কোনোটাই আমরা করতে পারি। ধরো কোনো একটা কিছু আমরা করলাম এবং এই প্রক্রিয়া আমাদের প্রেশারটা আছে কি? কনস্ট্যান্ট, ভিতরে কনস্ট্যান্ট প্রেশার আছে, ওকে। তোমাকে বলা হলো লেট সাপোজ এখানে ভিতরে আছে হচ্ছে 1 মোল গ্যাস। কতখানি? 1 মোল গ্যাস। কতটুকু গ্যাস আছে? আর একটা বার, 1 মোল পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে ভাইয়া, রইল 1 মোল পরিমাণ গ্যাস। যদি 1 মোল পরিমাণ গ্যাস থাকে,
এবং যদি এই প্রক্রিয়ায় প্রেশার কনস্ট্যান্ট থাকে, তোমাকে যদি বলা হয় প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করো, বলো তো কতটুকু তাপ শক্তি লাগবে? বলো বলো। যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে ফেলছে এখানে প্রয়োজনীয় তাপ শক্তি হবে সিপির সমান। কি বলেন ভাইয়া, সিপির সমান কেন হবে? এরকমটা কি হওয়া খুব জরুরি? হ্যাঁ, এরকমই হবে। কেন হবে? দেখো, তুমি প্রেশার কনস্ট্যান্ট রাখছো, রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতেছো, যতটুকু তাপ শক্তি লাগবে সেটাকে আমরা কি বলি? স্থির চাপে আদর্শ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তি লাগে সেটাকে কি বলা হয়? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা সিপি। সো আমাদের ভিতরে আছে 1 মোল গ্যাস, আমরা বৃদ্ধি করতেছি 1 কেলভিন তাপমাত্রা, চাপকে কনস্ট্যান্ট রেখে, তার জন্য যতটুকু তাপ শক্তি লাগবে সেটাই কি? সেটাই তো সিপি। ওকে, তাহলে আমরা যদি 1 মোল প্রেশারকে কনস্ট্যান্ট রেখে, আমরা যদি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করি, তার জন্য যে প্রয়োজনীয় তাপ শক্তি সেটা হচ্ছে সিপি। এখন তুমি বলো, না ভাইয়া আমি 1 মোল না, আমি n মোল গ্যাস নিয়ে কাজ করব এবং তাপমাত্রা আমি 1 কেলভিন না, আমি ∆T কেলভিন পরিমাণ বৃদ্ধি করব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে প্রেশারকে কনস্ট্যান্ট রেখে আমরা যদি 1 মোলের পরিবর্তে n মোল গ্যাস নিয়ে কাজ করি এবং তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি না করে আমরা যদি ∆T কেলভিন পরিমাণ বৃদ্ধি করি, তখন প্রয়োজনীয় তাপ শক্তি কত হবে? ঐকিক নিয়ম del Q is equals to NCP delta T। ওকে, সো এই হচ্ছে আরেকটা ফর্মুলা তাপ শক্তির পরিবর্তনের যখন সিস্টেমে প্রেশার কনস্ট্যান্ট। তো এটা কিন্তু ইউনিভার্সাল ফর্মুলা না। যেমন ধরো এখানে এটা তুমি সবসময় ইউজ করতে পারবা, এটা কি সবসময় ইউজ করতে পারবা না। এটা কেবলমাত্র সম আয়তন প্রক্রিয়ার জন্য খাটবে। কেন ভাইয়া? কারণ প্রক্রিয়া যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তাপ শক্তির পরিবর্তন চেঞ্জ হয়। আমরা পড়ছি না তাপ শক্তি কি স্টেট ফাংশন? স্টেট ফাংশন তো না, প্রক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট, পাথের উপর ডিপেন্ডেন্ট। সেটা যদি সমায়তন প্রক্রিয়া না হয়ে অন্য কোনো প্রক্রিয়া হয় তখন কিন্তু তাপ শক্তির এই ফর্মুলা খাটবে না। কিন্তু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের এই ফর্মুলা খাটবে। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তি একটা স্টেট ফাংশন, এটা পথের উপর ডিপেন্ডেন্ট না। তুমি সমায়তন প্রক্রিয়া করতেছো নাকি সমচাপীয় প্রক্রিয়ায় পরিবর্তন করতেছো, ডাজেন্ট ম্যাটার। তাপমাত্রা যদি সমান পরিমাণ পরিবর্তিত হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সব সময় সেম হবে। সিমিলারলি এইটা কি কোনো ইউনিভার্সাল ফর্মুলা না, এটা খাটবে কেবলমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। যাদের কনফিউশন আছে একটু সাইডে লিখে রাখো, এটা খাটবে শুধুমাত্র কার জন্য বলো? সম আয়তনের জন্য। শুধুমাত্র সম আয়তন প্রক্রিয়ায় খাটবে, সম আয়তন প্রক্রিয়ায় খাটবে। ওকে, প্রক্রিয়ায় এটা খাটবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। এটা সব সময় খাটবে, অলওয়েজ খাটবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সিমিলারলি এইটা কি সব সময় খাটবে না, এটা কেবলমাত্র সমচাপীয় প্রক্রিয়ায় খাটবে। কিসে খাটবে? সমচাপীয় প্রক্রিয়ায় খাটবে। বুঝেছো? একদম ইজি। ওকে, সো এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখা লাগবে কিভাবে এই ফর্মুলাগুলো নিয়ে আসা হইলো। এখন যদি একটু খেয়াল করো, আমরা এগুলার আরও একটা ভ্যারিয়েন্ট তৈরি করতে পারি। দেখো, আমরা দুটো ফর্মুলা পাইছি। একটা হচ্ছে যেটা অলওয়েজ খাটতেছে, সব সময় খাটতেছে, সেটা হচ্ছে del U is equals to NCV del T। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির একটা বড় পরিবর্তনের জন্য সব সময় খাটবে, সব প্রক্রিয়ায় খাটবে। যদি তাপমাত্রা অল্প একটু চেঞ্জ হয়, যেমন এখানে ∆T দিয়ে আমরা বুঝতেছি তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন আছে, তার জন্য অভ্যন্তরীণ শক্তিরও একটা বড়সড় পরিবর্তন আছে। তাপমাত্রা যদি অনেক বেশি চেঞ্জ না হয়, অল্প একটু চেঞ্জ হয়, ধরো DT পরিমাণ চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি অভ্যন্তরীণ শক্তি অনেক বেশি চেঞ্জ হবে না, অল্প একটু চেঞ্জ হবে। তখন ফর্মুলাটা হয়ে যাবে du is equals to NCV dt। একই কথা, এটা হচ্ছে বড় পরিবর্তনের জন্য, ওইটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তনের জন্য, এতটুকুই। ওকে, তাহলে একটা ফর্মুলা বড় পরিবর্তনের জন্য আর একটা ক্ষুদ্র পরিবর্তনের জন্য। যখন ডিফারেন্সিয়েশন করবে, ইন্টিগ্রেশন করবে, তখন হচ্ছে ওইটা কাজে লাগবে। আর যখন বড় বড় পরিবর্তন কুইশনে দোয়ায় থাকবে তখন হচ্ছে এটা কাজে লাগবে। ওকে, আর সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমরা একটা স্পেশাল ফর্মুলা পেয়েছি, সেটা হচ্ছে del Q is equals to NCP delta T। এখন ধরো সমচাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা খুবই অল্প চেঞ্জ হইল, তখন কি তুমি ∆T লিখতে পারবা? ∆T তো তাপমাত্রার বড় পরিবর্তন। সেই সমচাপীয় প্রক্রিয়ায় ধরো আমরা 0.001 কেলভিন পরিমাণ তাপমাত্রা বাড়াই, তখন তো সেই তাপমাত্রার পরিবর্তনকে ∆T লেখা যাবে না, DT লিখতে হবে। তখন তাপ শক্তির পরিবর্তনকেও লিখতে হবে dQ, এবং ফর্মুলা হয়ে যাবে NCP dt। ওকে, তাহলে এইটা বড় পরিবর্তনের জন্য, এইটা ক্ষুদ্র পরিবর্তনের জন্য। ভাই দুইটাই কি সব সময় খাটবে না?
অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা সবসময় খাটবে, সব প্রক্রিয়ায় খাটবে, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট না, বাট এটা শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য খাটবে। কনফিউজড হয়েও না, দেখো আবারও ক্লিয়ারলি লেখো, এটা শুধুমাত্র কখন খাটবে, সরি এটা সবসময় খাটবে, সকল তাপগতীয় প্রক্রিয়ায় খাটবে বা সকল প্রক্রিয়ায় খাটবে। ওকে, প্রক্রিয়ায় খাটবে। এটা কি সকল প্রক্রিয়ায় খাটবে? না না না, এটা শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ায় খাটবে। কেন? কারণ তাপ শক্তির পরিবর্তন পথের উপর ডিপেন্ডেন্ট, তুমি কোন প্রক্রিয়া চালাচ্ছ, কোন পথে যাচ্ছ তার উপর নির্ভর করে। ওকে, এটা শুধুমাত্র কিসে খাটবে? সমচাপীয় প্রক্রিয়ায় খাটবে। ওকে, প্রক্রিয়ায় খাটবে। বুঝেছো? সহজ, সমস্যা নাই কোনো। গুড। এবার ধরো আমরা সিস্টেমের উপর সমচাপীয় প্রক্রিয়া রান করতেছি, এই যে এইটা, এই সিস্টেমের উপর আমরা কি করতেছি? সমচাপীয় প্রক্রিয়া রান করতেছি, এবং আমরা আমাদের সুবিধার জন্য ধরলাম সিস্টেমের মধ্যে 1 মোল গ্যাস আছে। ওকে, লেটস সাপোজ আমরা কি করতেছি? সিস্টেমে সমচাপীয় প্রক্রিয়া চালাচ্ছি। সিস্টেমে আছে 1 মোল গ্যাস, সিস্টেমে আছে 1 মোল গ্যাস, বা গ্যাসের যে মোল সংখ্যা সেটা হচ্ছে 1 মোল, এবং সিস্টেম আমরা চালাচ্ছি কি? সিস্টেম আমরা চালাচ্ছি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া। এখন সিস্টেমে আমরা যেই প্রক্রিয়াই চালাই না কেন, আদর্শ গ্যাসের যে একটা ফর্মুলা আছে সেটা তো সবসময় খাটবে। আদর্শ গ্যাসের কি ফর্মুলা সবসময় খাটে? PV is equals to nRT। এটা হচ্ছে আর একটা ইউনিভার্সাল ফর্মুলা, এটা সবসময় খাটে। আগে তোমরা জানো, যারা আদর্শ গ্যাস পড়ছো তারাও জানো, বা যারা কেমিস্ট্রিতে পরিবেশ রসায়ন পড়ছো তাদেরও জানার কথা। আদর্শ গ্যাসের এই ফর্মুলা তুমি আদর্শ গ্যাসের যে কোনো প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই, যে কোনো কেসে অ্যাপ্লাই করা যায়, কেবলমাত্র আদর্শ গ্যাস হইলেই হয়েছে। এখন আমরা কাজ করতেছি 1 মোল গ্যাস নিয়ে, তাহলে এর মান আমরা যদি 1 বসাই দিই তাহলে থাকবে কি? PV is equals to RT। ওকে, এটাকে এই পর্যন্ত হচ্ছে রেখে দাও। এটা সমচাপীয় প্রক্রিয়াতেও খাটবে, সমায়তনেও খাটবে, রুদ্ধতাপীয় সমস্ত সব কিছুতেই খাটবে। ওকে, এবার যেহেতু আমরা সমচাপীয় প্রক্রিয়া রান করতেছি, আমরা যদি একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কি বলে? ধরো ক্ষুদ্র পরিবর্তন আমরা করছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে dq is equals to du plus dw। বলো তো, এটাই বলে না তাপগতিবিদ্যার প্রথম সূত্র? ডিকিউ মানে কি? সমচাপীয় প্রক্রিয়ায় ডিকিউ মানে কি? সমচাপীয় প্রক্রিয়ায় ডিকিউ মানে হচ্ছে NCV dt। কি? NCP dt, সরি, NCP dt। ওকে, এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার জন্য ডিকিউ। কেন সমচাপীয় প্রক্রিয়াটা ইউজ করলাম? আমরা বলেই নিছি সিস্টেমের উপর আমরা একটা সমচাপীয় প্রক্রিয়া রান করতেছি তার জন্য। ওকে, এখন বলো সমচাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা কি? আমরা সিস্টেমের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করছি বা ডিটি পরিমাণ পরিবর্তন করছি সমচাপীয় প্রক্রিয়ায়, তার জন্য তাপ শক্তির পরিবর্তন হবে NCPDT। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সবসময় এটাই হবে। কেন ভাইয়া? এটা না সম-আয়তনের জন্য ছিল। সম-আয়তন হোক, সমচাপীয় হোক, যেটাই হোক না কেন, তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো সেমই আসবে। সো সম-আয়তনও যা আসবে, সমচাপীয়তেও সেমই আসবে। সো লেখো NCVDT। ওকে, DW এর ফর্মুলা কি ছিল সমচাপীয় প্রক্রিয়ার জন্য? PdV। মনে আছে কিনা? চাপ যদি কনস্ট্যান্ট থাকে, DW হচ্ছে PdV। এখন আমরা কাজ করছি কয় মোল গ্যাস নিয়ে? 1 মোল গ্যাস নিয়ে বলেই দিছি। তাহলে এখানে কি n লেখার দরকার আছে? না, n এর পরিবর্তে 1 লিখবো, 1 দিয়ে গুণ করাও যা না করাও তাই। তার মানে CPDT is equals to CVDT is plus PdV। এগুলো কেন লিখতেছেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? গুড। এইবার এই যে পার্টটা আছে, এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করো। এই যে ইকুয়েশনটা কি করো? ডিফারেন্সিয়েট করো। যদি ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েশন করি, কি করব? ডিফারেন্সিয়েশন যদি করি, দেখো বাম পাশে ভ্যারিয়েবল কয়টা? 2টা, প্রেসার, ভলিউম। ডান পাশে ভ্যারিয়েবল কয়টা? একটা, টেম্পারেচার। ভাইয়া আর কি ভ্যারিয়েবল না? আর তো মোলার গ্যাস ধ্রুবক, আর কি ভ্যারিয়েবল হবে নাকি? অবশ্যই না। তাহলে বাম পাশে 2টা ভ্যারিয়েবল গুণাকারে আছে, যদি 2টা ভ্যারিয়েবল গুণাকারে থাকে তখন ডিফারেন্সিয়েশন কেমনে করে? ইউভি মেথড। একবার ইউ কে বাইরে এনে ভি কে ডিফারেন্সিয়েট করা লাগে, আর একবার ভি কে বাইরে এনে ইউ কে ডিফারেন্সিয়েট করা লাগে। তো যদি আমরা পিভি কে ডিফারেন্সিয়েট করি, আসবে হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি। ওকে, আর ডান পাশে আর তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে বাইরে এনে টি কে ডিফারেন্সিয়েট করো, তাহলে আসবে হচ্ছে আর ডিটি।
ঠিক আছে, সহজ। এখন দেখো আমরা যে প্রক্রিয়াটা চালাইছি সেটা কি প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। যদি প্রক্রিয়া সমচাপীয় হয়, এই প্রক্রিয়ায় কি প্রেসার চেঞ্জ হবে? না, প্রেসার কনস্ট্যান্ট। তার মানে এই প্রক্রিয়ায় প্রেসারের পরিবর্তন কত? এই প্রক্রিয়ায় প্রেসারের পরিবর্তন শূন্য। প্রেসারের পরিবর্তন শূন্য মানে কি? ডিপির মান শূন্য। তাহলে ডিপির মান যদি শূন্য হয়, এই পার্টটা কি হয়ে যাবে? এই পার্টটা হয়ে যাবে জিরো। কি হয়ে যাবে? জিরো। তাহলে আমরা লিখতে পারি সমচাপীয় প্রক্রিয়ার জন্য পিডিভি ইজ ইকুয়ালস টু আর ডিটি। এইটাই হচ্ছে দরকার ছিল। কি? পিডিভি ইজ ইকুয়ালস টু আর ডিটি। ভাই এইটা কি জন্য দরকার ছিল? এটা আমরা এখন কি করব? এইটা দিয়ে হচ্ছে আমরা এখন একটা কেক বানাবো। কি করব? একটা কেক বানাবো। আসো কেক বানাই, চলো একটু এখানে টান দিয়ে দাও তো, যেন দুইটা আবার মিক্স না করে ফেলো তোমরা। ওকে, খেয়াল করে দেখো ইকুয়েশনের মধ্যে কি আছে? পিডিভি। সমচাপীয় প্রক্রিয়ার জন্য পিডিভি কার সমান? আর ডিটির সমান। তাহলে পিডিভির পরিবর্তে বসায় দাও খালি আর ডি, তাহলে দেখবা ম্যাজিক। সিপি ডিটি ইজ ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস আর ডিটি। দেখো তো দুই পাশ থেকে ডিটি বাদ দেওয়া যায় না? ডিটি 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 ক্যান্সেল। তাহলে কি আসবে? আসবে হচ্ছে সিপি ইজ ইকুয়ালস টু সিভি প্লাস আর, দ্যাট মিনস সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। এই যে প্রমাণ, এইটাই হচ্ছে সেই সূত্রের প্রমাণ যেটা আপনারা খুঁজতেছিলেন যে ভাইয়া সিপি মাইনাস সিভি সমান আর, এটা কেন হইল? এই হচ্ছে তার প্রমাণ। বুঝেছ? একদম ইজি। এইচএসসি পরীক্ষায় প্রমাণ কখনোই আসবে না, কারো যদি জ্ঞানের পিপাসা থাকে তার জন্য হচ্ছে এই প্রমাণ। ওকে, তাহলে আমি আরেকটা বার বলি। আমরা যখন সমচাপীয় প্রক্রিয়া নিয়ে কাজ করব, তখন সমচাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনের ফর্মুলা কি? এনসিপি ডিটি বা এনসিপি ডেল্টা টি। যদি বড় পরিবর্তন হয় তখন ডেল্টা, যদি ছোট পরিবর্তন হয় তখন ডি। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফর্মুলা আগেরটাই। কেন আগেরটাই? কারণ তুমি যদি ডিটি পরিমাণ বা ডেলটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করো, যেই প্রক্রিয়াতেই করো না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো সেমই আসবে। সো সময়তন প্রক্রিয়ার জন্য তুমি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করছো যে আমরা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা যদি ডেলটি পরিমাণ বাড়াই, অভ্যন্তরীণ শক্তি কতটুকু চেঞ্জ হয়? এতটুকু চেঞ্জ হয়। যদি তুমি প্রেসারকে কনস্ট্যান্ট রেখেও গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াও, অভ্যন্তরীণ শক্তি এতটুকুই চেঞ্জ হবে। কারণ তুমি কোন প্রক্রিয়ায় টেম্পারেচার চেঞ্জ করতেছো তার সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কোনো সম্পর্কই নাই, কেবলমাত্র কতটুকু টেম্পারেচার চেঞ্জ করতেছো তার সাথে সম্পর্ক। ওকে, সো আমরা সমচাপীয় প্রক্রিয়ার জন্য তাপ শক্তির পরিবর্তন পেয়ে গেছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে গেছি, কৃতকাজের ফর্মুলা আমরা জানি। আমরা ধরলাম আমরা 1 মোল গ্যাস নিয়ে কাজ করছি, সেখানে 10 এর মান 1। আমার ফর্মুলা আসছে হচ্ছে এইটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডি। ওকে, এখন এই পিডিভি কে আমার একটু রিপ্লেস করা লাগবে। কেমনে করব? আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলা। ফর্মুলা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এই বলো আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এটা কি যাই নাকি যাই না? আর তুমি যদি বলো যে না ভাইয়া যাই না, তাহলে তো আসলে জীবনটা একটু বেদনা। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের যে কোনো কেসে অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা 1 মোল গ্যাস নিয়ে কাজ করছি, এন এর ভ্যালু 1 বসাই দিছি, পিভি সমান আরটি হয়ে গেছে। দেন দুই পাশে ডিফারেন্সিয়েশন করছি, বাম পাশে দুইটা ভ্যারিয়েবল পি আর ভি ডিফারেন্সিয়েশন করছি ইউভি মেথডে। একবার পি কে বাইরে এনে ভি কে ডিফারেন্সিয়েট করছি পিডিভি, আর একবার ভি কে বাইরে এনে পি কে ডিফারেন্সিয়েট করছি ডিপি। আর ডান পাশে আর হচ্ছে কনস্ট্যান্ট, আর কে বাইরে এনে টি কে ডিফারেন্সিয়েট করা হয়েছে আর ডিটি। ওকে, এখন যেহেতু এটা একটা সমচাপীয় প্রক্রিয়া, তার মানে তো প্রেসার চেঞ্জ হবে না, প্রেসার তো কনস্ট্যান্ট। তার মানে ডিপি বা প্রেসারের পরিবর্তন কত? শূন্য। তাহলে ডিপি যদি শূন্য হয়ে যায়, এই পার্টটা জিরো, তার মানে পিডিভি হচ্ছে আর ডিটির সমান। সো পিডিভির পরিবর্তে আমরা আর ডিটি বসাই দিয়েছি, দুই পাশ থেকে ডিটি ডিটি বাদ দিয়ে দিয়েছি, সিপি সমান সিভি প্লাস আর, সিভিকে এই পাশে নিয়ে আসো, সিপি মাইনাস সিভি সমান আর। দেখো বুঝছো কিনা? বুঝলে হচ্ছে মোটামুটি সিপি সিভির ডিটেলস আমার মনে হয় কমপ্লিট। এর চেয়ে বেশি কিছু লাগবে না। সিপি সিভি সম্পর্কে তোমাদের খুব সুন্দর একটা আইডিয়া চলে আসা উচিত। এবং এখান থেকে কিন্তু আমরা ওই যে সিপির ফর্মুলা নিয়ে আসতে পারি। সিপি সমান কি পাইছি? ডপ বাই 2 ইন্টু আর। আবার সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর। সো ডপ বাই 2 মাল্টিপ্লাইড বাই আর এর সাথে আর যোগ করো, ডপ প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর পেয়ে যাবা। সো ওইটা হচ্ছে আমাদের সিপির ফর্মুলা। ওকে, দেখেন ক্লিয়ার কিনা? প্রমাণ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো আরো কোনো জ্ঞানের পিপাসা আছে কিনা, থাকলে জিজ্ঞাসা করেন, নাইলে আমাদের আর দুইটা ম্যাথ আছে, ম্যাথ করলেই ক্লাস কমপ্লিট। দেখো বুঝেছি ভাইয়া, ভি বাড়লে পি কমবে না। ওটা তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে, যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন হচ্ছে ভি বাড়লে পি কমবে। আর যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে তখন ভি বাড়লে পি নাও কমতে পারে। ঠিক আছে, এটা বলা সম্ভব না সেক্ষেত্রে। ওকে,
দেখেন বুঝছেন কি না সূত্রের প্রমাণ নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি প্রমাণ আমাদের ক্লিয়ার? আমাদের প্রমাণ লাগবে না, জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য, বাট এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে। এই যে যেগুলো ঠিক আছে, এই স্পেশালি ডেল ইউ এরটা মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনেরটা, তোমরা না পরবর্তীতে অনেক কনফিউজড হয়ে যাও যখন ধরো সমচাপীয় প্রক্রিয়া আসে, তোমরা এই ফর্মুলা ইউজ করতেই চাও না। তোমাদের কথা হচ্ছে এটা তো সম-আয়তন প্রক্রিয়ার জন্য। আরে বাবা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সম-আয়তনে যা হবে সমচাপীয়তেও তাই হবে যদি তাপমাত্রার পরিবর্তন সেম হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো প্রক্রিয়ার উপর ডিপেন্ডেন্টই না। ওকে, সেগুলো ভালো মতো মাথায় রাখা লাগবে। দেখেন বুঝছি, এখন ছুটি দেন, ঠিক আছে ভাই, আর্কাইভ থেকে এই চ্যাপ্টার করছি, কোনো কি গ্যাপ হবে নাকি অল ডান? মানে এবার তো চেষ্টা করতেছি আর একটু ভালো মতো পড়ানোর জন্য। সো তুমি হচ্ছে ক্লাসের স্লাইড একটু দেখো, ঠিক আছে? ক্লাসের স্লাইড একটু দেখো। আমার মনে হয় তোমাদের ক্লাস আগের বছরের চেয়ে অনেক অর্গানাইজড, আমার কাছে পার্সোনালি এটা মনে হয়। গত বছর আমি যা পড়াইছিলাম এই বছর তার চেয়ে অনেক অর্গানাইজডভাবে পড়ানো হচ্ছে। সো তুমি হচ্ছে ক্লাসের স্লাইডটা দেখো, স্লাইড দেখে তোমার কাছে যদি কোনো কিছু নতুন মনে হয়, অবশ্যই নতুন ম্যাথ তো থাকবেই, এর বাইরেও কোনো থিওরি যদি নতুন মনে হয় ওই পার্টটা হচ্ছে তুমি শুধুমাত্র ক্লাস থেকে করে নিও, বাকি সব কিছু মোটামুটি সিমিলার, খুব বেশি ডিফারেন্স নাই। ওকে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হইছে ভাইয়া? চাপ বাড়লে টেম্পারেচার বাড়ে না কেন? সমষ্ণ প্রক্রিয়া কাজ করে কিভাবে? এইটা হচ্ছে কালকের ক্লাসে হচ্ছে আমরা সমষ্ণ আর রুদ্ধতাপীয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু ম্যাথ করি। এগুলো আমাদের হয়ে গেছে, সিপিসিবির প্রমাণ আমাদের হয়ে গেছে। প্রমাণ যদি আসে, পারবা না বলো তো? পারবা না? সিপিসিবির প্রমাণ আসতে না পারলে কিন্তু খবর আছে, ঠিক আছে? ওকে, আসো এবার দেখো, এই যে এটা তোমাদের দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম, এখন সলভ করে দিই। চলো, কি বলছে? তাপ প্রয়োগের ফলে স্থির আয়তনে, এটা হচ্ছে ধরো 2 মোল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 125 ডিগ্রি সেলসিয়াস করা হলো। প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন নির্ণয় করো। 2, এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এবং 3 হচ্ছে এই প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় করো। চলো আমরা উল্টা থেকে করব। কি ভাইয়া উল্টা থেকে কেন? দেখি না উল্টা থেকে করে কি হয়। 3 থেকে শুরু করি। বলো এটা কি প্রক্রিয়া? আয়তন স্থির, আমরা স্থির আয়তনে কাজ করছি। তাহলে আয়তন যদি স্থির হয় তার মানে আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন হচ্ছে 0। কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন যদি চেঞ্জ না হয় কৃতকাজ কত হবে বলো? কৃতকাজ হবে 0। তার মানে এই প্রক্রিয়ায় কোনো কাজই হয়নি। ওকে, এবার আসো 2 নাম্বারটা। 2 নম্বরে কি বলছে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। বলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে বের করবা? যে কোনো প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়ালস টু এনসিভি ডেল টি। ওকে, কয় মোল গ্যাস নিয়ে কাজ করছি ভাইয়া? 2 মোল। সিভির মান কত ভাইয়া? সিভির মান তো কোয়েশ্চেনে দেওয়া নাই। আচ্ছা, আসতেছে সিভির মানে। ডেলটির মান কত? টেম্পারেচার ছিল 25, করছি হচ্ছে 125, তার মানে টেম্পারেচার পরিবর্তন কত? 125 মাইনাস 25। ওকে, ইজি। এখন ভাই সিভির মান ছাড়া আমি ম্যাথ কেমনে সলভ করব? সিভির মান কি কোশ্চেনে দেওয়া থাকবে না? নাই দেওয়া থাকতে পারে। সিভির ফর্মুলা তুমি জানো, বলো সিভির ফর্মুলা কি? সিভির ফর্মুলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। কোন গ্যাস নিয়ে কাজ করতেছো? অক্সিজেন গ্যাস। অক্সিজেন কয় পারমাণবিক গ্যাস? দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ডফ কত হয় বলো? ডফ হয় হচ্ছে 5। তাহলে 5/2 ইন্টু 8.314, এইটা হবে হচ্ছে সিভির মান। কোশ্চেন কিন্তু দিবে না কিন্তু, হ্যাঁ দিয়ে দিলে তো ভালো, কপাল ভালো তোমার, বাট দিবে না কিন্তু। তোমার কিন্তু মাথায় রাখা লাগবে সিভির ফর্মুলা, সেটা এনে তোমার এখানে বসাইতে হবে। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে 5/2 মাল্টিপ্লাইড বাই 8.314। ক্যালকুলেট করব, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কেন? কারণ তাপমাত্রা বৃদ্ধি পাইছে, টেম্পারেচার যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই বাড়বে। লাস্টে গিয়ে কি বলছে? এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন নির্ণয় করো। বলো এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত হবে? আমরা জানি যদি সম আয়তন প্রক্রিয়া হয় সেক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন হয় হচ্ছে এনসিভি ডেল্টা টি। কোথায় পড়লাম ভাইয়া এইটা? এই যে দেখো ভুলে গেছো। কই যেন পড়লাম? কই গেল? এই যে ডেল কিউ ইজ ইকুয়ালস টু এনসিভি ডেল্টা টি, শুধুমাত্র সমায়তন প্রক্রিয়ার জন্য। সো আমরা তো প্রক্রিয়া স্থির আয়তনেই চালাইছি, যেহেতু স্থির আয়তনে চালাইছি সো আমরা ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা তুমি চাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রতেও সলভ করতে পারো যে হ্যাঁ ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউ কেমনে বের করছে? যে এনসিভি ডেল্টা টি দিয়ে, আর ডেল ডাব্লিউ এর মান তো 0, সো দুটাকে যোগ করলেও আসলে রেজাল্ট বের হয়ে যাবে। তুমি যেভাবে কমফোর্টেবল সলভ করলেই হবে। ঠিক আছে, আই গেস এতটুকু আপনারা করে ফেলতে পারবেন। ওকে, এটা যদি পারো পরেরটা অবশ্যই পারা উচিত। সেটা হচ্ছে কিসের জন্য বলো? হিলিয়ামের জন্য। কার জন্য? হিলিয়ামের জন্য। বলো আসো, এবার আমরা 1 থেকে 3-এ যাবো। হ্যাঁ, এবার 3 থেকে 1 না, এবার যাবো হচ্ছে 1 থেকে 3-এ। চলো কিভাবে করব? কি বলছে? প্রশ্ন করো, প্রশ্ন পড়ো, কইরো না, প্রশ্ন পড়ো।
প্রশ্ন করলে সমস্যা, করলেও কোনো সমস্যা নেই, চিল। এটা হচ্ছে 5 মোল গ্যাস আছে, ওকে। তোমাকে বলছে তাপ প্রয়োগের ফলে স্থির চাপে 5 মোল হিলিয়াম গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 125 করা হইল। আগেরবার আমরা প্রক্রিয়াটা চালাইছি স্থির আয়তনে, এবার আমরা প্রক্রিয়াটা চালাচ্ছি হচ্ছে স্থির চাপে। তোমাকে জিজ্ঞাসা করছে এই প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন নির্ণয় করো। দেখো, চাপ যদি কনস্ট্যান্ট থাকে তখন তাপ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা কি মাথায় রাখা লাগবে, কিন্তু চাপ যদি কনস্ট্যান্ট থাকে তখন তাপ শক্তির পরিবর্তনের ফর্মুলা হচ্ছে এনসিপি ডেল্টা টি। এগুলো কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারা লাগবে, পরীক্ষার হলে বসে কিন্তু চিন্তা করা যাবে না, এগুলো জানা থাকা লাগবে, ওকে। সো আমরা কাজ করছি হচ্ছে 5 মোল গ্যাস নিয়ে। সিপির মান কেমনে বের করব? সিপির ফর্মুলা হচ্ছে ডফ প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর, পরে আসছি না। আর তাপমাত্রার পরিবর্তন কত? 125 মাইনাস 25। চলো বসাই দেই 5। কি গ্যাস? হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের ডফ কয়টা? 3টা, এক পারমাণবিক গ্যাস। সো 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এর মান হচ্ছে 8.314, এখানে হচ্ছে 100, ক্যালকুলেট করব, রেজাল্ট বের হয়ে যাবে এত জুল। ঠিক আছে, গুড। এটা গেল হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। তারপর কি বলছে? তারপর বলছে এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ভাইয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে বের করব? ডিরেক্ট ফর্মুলা এনসিভি ডেল্টা টি। কি? এনসিভি ডেল্টা টি। ভাইয়া এটা সমচাপীয়র জন্য অ্যাপ্লাই করা যাবে? এটা তো সমচাপীয় প্রক্রিয়া, সমায়তন না, তাও অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের এই ফর্মুলা তুমি যে কোনো তাপগতীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারবা, হোক সেটা সমায়তন, হোক সেটা সমচাপীয় বা সমষ্ণ বা রুদ্ধতাপীয়, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভর করে না, ওকে। তাহলে আসেন, মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে 5। সিভির মান কেমনে বের করব? ডফ প্লাস 2/2 ইন্টু আর, না, সিভি হচ্ছে ডফ বাই 2 ইন্টু আর। তাপমাত্রার পরিবর্তন 125 মাইনাস 25। ফাইনাল টেম্পারেচার 125, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 25। সো মান বসায় দাও। 5 ইন্টু ডফ হচ্ছে 3/2, আর হচ্ছে 8.314, এখানে হচ্ছে 100, এখান থেকে আমাদের ডেল ইউ এর মান বের হয়ে যাবে। লাস্টে গিয়ে কি বলছে? লাস্টে গিয়ে বলছে হচ্ছে কৃত কাজ নির্ণয় করো। বলো কেমনে করবা? আমি কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন জানি, আমি ওই প্রক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি, কৃত কাজ বের করতে পারবো না। কৃত কাজ কি হবে বলো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অ্যাপ্লাইং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বলো কি হবে? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, দ্যাট মিনস ডেল ডাব্লিউ হবে ডেল কিউ মাইনাস ডেল ইউ। এখান থেকে তুমি ডেল কিউ এর মান পাবা, বসাই দিবা, এখান থেকে তুমি ডেল ইউ এর মান পাবা, বসাই দিবা, কৃত কাজ বের হয়ে যাবে। বুঝেছ? একদম ইজি, পারবো। কোনো কনফিউশন আছে? না থাকলে ছুটি, ঠিক আছে? সব কিছু পড়ে ফেলছি আমরা, শেষ, ওকে। 4157 জুল হচ্ছে কৃত কাজ, ওকে, ঠিক আছে। এইবার বেস্ট আগের চেয়ে, ঠিক আছে, ওকে। সহজ না বলো তো এইসব ম্যাথ? না জানলে কিন্তু আবার একটু কঠিন, জানলে আবার এইসব ম্যাথ হচ্ছে অন্যতম সহজ। পারা লাগবে কিন্তু, এগুলা ভুল হইলে কিন্তু জীবন বেদনা, বুঝছো? যদি দেখো এগুলো যদি তোমার জানা না থাকে তখন হচ্ছে তোমার এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগবে, তোমার মাথায় একই কনফিউশন কাজ করবে, এইটা কেমনে সমচাপীয় প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করলাম। এর জন্য একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে, ওকে। সো এই ক্লাসটা ভালো মতো কইরো, অনেকটা বেসিক আলোচনা করা হয়েছে এই ক্লাসের মধ্যে, ভালো মতো করা থাকলে তোমার অ্যাটলিস্ট সিপিসিভি এই রিলেটেড কোনো সমস্যার ফেস করা লাগবে না। আমি একবার ভাবছিলাম পরে তোমাদের এগুলো পড়াবো, বা যখন হচ্ছে আমরা প্রক্রিয়ার মধ্যে যাব, 4টা তাপগতীয় প্রক্রিয়া, তখন এগুলো নিয়ে আলোচনা করবো, বাট পরামর্শ না থাকে, একটা হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন ভিডিও থাকা দরকার, যেন তোমরা পরবর্তীতে যে কোনো প্রক্রিয়ায় গিয়ে এগুলো নিয়ে আর প্যারা না খাও। তো আমাদের পরের দিনের টার্গেটটাই হচ্ছে 4টা তাপগতীয় প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করা, তার মধ্যে সমচাপ আর সমায়তন নিয়ে আমরা আজকে অনেকটা পড়াশোনা করে ফেলছি। সো পরের দিন হয়তো বা আমরা সমষ্ণ আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে পড়াশোনা শুরু করব, কারণ সমচাপ সমায়তন নিয়ে এর চেয়ে বেশি আর কিছু লাগবে না। গ্রাফ যা যা শিখাইছি দ্যাট ইজ মোর দ্যান এনাফ। গ্রাফ যদি ভালো মতো বুঝে থাকো, এর বাইরে তুমি কিছুই ফেস করবা না, ঠিক আছে? ওকে, এখন ক্লিয়ার, এতদিন ঝামেলা ছিল। ওকে দাদা, ফিজিক্সের কোন বই মেইনলি পড়বো? আমি জাস্ট ক্লাস করি আর আপনাদের প্র্যাকটিস শিট পড়ি, এখনও ফিজিক্সের নিউ বুক কিনে নেই, সাথে সেটা কিনবো ভাবতেছি। কোন বই কিনবো? আমির হোসেন স্যারেরটা কিনো, তাহলেই হবে, ঠিক আছে? কিনলে আমির হোসেন স্যারেরটাই কিনো, একটাই যদি কিনো, আর কিছু লাগবে না। ওইটার থেকে চাইলে ম্যাথ প্র্যাকটিস করতে পারো, থিওরিটা দেখতে পারো। থিওরি তো আমি মোটামুটি বলেই দিচ্ছি, এর বাইরে খুব বেশি থিওরি লাগে না আসলে, বাট তাও হচ্ছে একটা বই থাকা ভালো, অ্যাটলিস্ট তুমি ফলো করার মতো কিছু একটা পাবা, ওকে। সো চাইলে আমির হোসেন স্যারের বইটা কিনে ফেলতে পারো,
ঠিক আছে গাইস, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। মোটামুটি কি খুব বেশি লেন্দি ক্লাস হয়েছে না? খুব বেশি লেন্দি ক্লাস হয়নি, ছোট ক্লাসই হয়েছে। আগামীকাল দেখা হচ্ছে ফার্স্ট পেপার ব্যাচে আইডিয়াল গ্যাসের, বৃহস্পতিবার তো ক্লাস নিতে পারলাম না মাইকের জন্য, কালকে ফুলি ক্লাস নিব। কালকে হচ্ছে আমরা আইডিয়াল গ্যাসের সেকেন্ড ক্লাস, ওকে। আর পরশুদিন হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক্সের 6 নম্বর লেকচার, সেখানে গিয়ে হচ্ছে আমরা কি শিখবো বলো? তাপগতীয় প্রক্রিয়াগুলো নিয়ে পড়াশোনা করবো। সো থার্মোডাইনামিক্সের প্রায় অর্ধেক আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে, আর খুব বেশি লাগবে না, আর অর্ধেক ধরো, ওকে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আদিওস, টাটা।